আসসালামু আলাইকুম স্যার। আমি আয়রা। স্যার, থিংক অ্যান্ড গ্রো রিচ বই থেকে কোটি কোটি মানুষ উপকৃত হয়ে জীবনের মোড় ঘুরিয়ে ফেলেছে। কিন্তু আমি আর আমার মতো অসংখ্য মানুষ এই লেজেন্ডারি বইটা পড়েও সত্যিকারের উপকার পাইনি। আমরা শুধু পড়েছি, কিন্তু বইয়ের আসল শিক্ষাগুলো কিভাবে জীবনে কাজে লাগাতে হয় সেটা বুঝতে পারিনি। স্যার, আমি চাই আপনি প্রতিটি অধ্যায় শুধু পড়ে শোনাবেন না, আমাদের হাতে ধরে বুঝিয়ে দেবেন, যেন আমি আর আমার মতো যারা বারবার ব্যর্থ হয়েছি তারাও এই বইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তবে জীবনে সফল হতে পারি। প্লিজ স্যার। ওয়ালাইকুম আসসালাম আয়রা। তুমি শুধু একা নও, তোমার মতো হাজারো মানুষ এই বই পড়েছে কিন্তু বাস্তবে জীবনে পরিবর্তন আনতে পারেনি। তাই আজ থেকে আমি তোমাকে এবং তোমার মতো প্রতিটি শ্রোতাকে প্রতিটি অধ্যায় হাতে ধরে শোনাব, বুঝিয়ে দেব আর বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও শেখাব। আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি মনোযোগ দিয়ে এই অডিও বুকটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, তবে তুমি তিনটি জিনিস অবশ্যই পাবে। ১. জীবনের লক্ষ্যকে একদম পরিষ্কারভাবে চিহ্নিত করার উপায়। ২. অর্থ, সাফল্য আর আত্মবিশ্বাস গড়ার বাস্তব কৌশল। এবং ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা শক্তিশালী মানসিকতা যা তোমাকে বারবার ব্যর্থতার পরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আয়রা, শুধু শোনাই নয়, আমি প্রতিটি অধ্যায় শেষে তোমাকে প্রশ্ন করব, গভীর ব্যাখ্যা দেব আর বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখাবো। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই পুরো অডিও বুকটা সিরিয়াসলি শোনো, তাহলে থিংক অ্যান্ড গ্রো রিচ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে। শুধু অনুপ্রেরণা নয়, তুমি পাবে বাস্তবে কাজ করার মতো শক্তি আর দিক নির্দেশনা। তাহলে শুরু করা যাক। একসাথে আমরা এই যাত্রায় বেরোচ্ছি সাফল্যের পথে। বিসমিল্লাহ। অধ্যায় ১। আপনার নিজের মন জানুন, আপনার জীবন নিজে গড়ুন। আপনি হয়তো ভাবেন জীবন আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সত্যিই কি তাই? আসলে আপনার জীবন সবচেয়ে বেশি আপনার মনের উপর নির্ভর করে। যখন আপনি নিজের মনকে বুঝতে শিখবেন, তখন জানবেন কখন কি করা উচিত, কোন পথে এগোতে হবে এবং কবে থামতে হবে। সফল মানুষরা জানে কিভাবে তারা নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখে। বয়স ছোট বা বড়, যে কোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। মনের শক্তি দিয়ে আপনি স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন। বাইরের জীবন চাপিয়ে দেয় নানা বাধা, মানুষ, নিয়ম, পরিস্থিতি। কিন্তু সত্যিকারের শান্তি আসে তখন, যখন আপনি নিজের পথে ধীরে ধীরে এগোতে শেখেন। উদাহরণ দিয়ে বলি, থমাস এডিসন স্কুলে ভালো ছিলেন না, কিন্তু তিনি নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিলেন। তার ফলে জন্ম হল ইলেকট্রিক লাইট। মহাত্মা গান্ধী নিজের বিশ্বাসে অটল ছিলেন, যার ফলে ভারতের স্বাধীনতা সম্ভব হল। রাইট ভাইয়েরা প্রথম বিমান বানালেন, কারণ তারা জানতেন স্বপ্ন যদি থাকে, চেষ্টা করতে হবে। সফল হওয়ার মূল চাবিকাঠি হল মনের নিয়ন্ত্রণ। আপনার লক্ষ্য স্পষ্ট থাকলে, বিশ্বাস অটল থাকলে, কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আপনার মনকে ভাবুন একটি ঘরের মতো। বাইরের দেওয়াল, যেখানে সবাই প্রবেশ করতে পারে, নানা শব্দ, মানুষের মতামত। মধ্যম দেওয়াল, এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে। অন্তরের দেওয়াল, শুধুমাত্র আপনি এবং আপনার নিজের চিন্তা। এখানে আপনি শান্তভাবে ভাবতে পারবেন, পরিকল্পনা সাজাতে পারবেন, শক্তি পাবেন। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, জীবনকে নিজের মতো গড়ে তুলবেন, তখন সম্ভাবনা হয়ে উঠবে অসীম। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আপনি আরও কাছে পৌঁছবেন আপনার স্বপ্নের দিকে। আপনি হয়তো ভেবে থাকেন, আমি কি পারব? হ্যাঁ, পারবেন, কারণ ক্ষমতা আপনার ভিতরে আছে। শুধু সঠিক মনোযোগ, সঠিক পরিকল্পনা এবং স্থির বিশ্বাস প্রয়োজন। আপনার জীবন, এটি শুধু একটি গল্প, কিন্তু আপনি সেই গল্পের নায়ক। আপনার হাতেই সেই গল্পকে অনন্ত সম্ভাবনায় রূপ দেওয়ার ক্ষমতা আছে। স্যার, সত্যি কি আমরা নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারি? হ্যাঁ আয়রা, জীবন মূলত আমাদের মনের উপর নির্ভর করে। তুমি যদি প্রতিদিন নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করো, কখন উদ্যমী, কখন অলস, সব বুঝে নাও, তখন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। উদাহরণস্বরূপ,
যদি তুমি পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাও, প্রথমে ছোট ছোট কাজ শুরু করো। এরপর বড় লক্ষ্য অর্জন করা অনেক সহজ হবে। ছোট বয়সেও কি মনের নিয়ন্ত্রণ সম্ভব? অবশ্যই, বয়স কোনো বাধা নয়। ছোট ছোট অভ্যাস শুরু করো। প্রতিদিন 5 মিনিট ধ্যান, একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা, অথবা নিজের লক্ষ্য লিখে রাখা। এই অভ্যাসগুলো তোমার মনের নিয়ন্ত্রণ শক্তিশালী করবে। মনে রেখো, ছোট অভ্যাসই বড় পরিবর্তনের সূত্র। সফল মানুষেরা কিভাবে নিজেদের জীবন নিয়ন্ত্রণ করে? তারা লক্ষ্য স্পষ্ট রাখে এবং বিশ্বাসে অটল থাকে। উদাহরণ: থমাস এডিসন স্কুলে ভালো ছাত্র ছিলেন না, কিন্তু প্রতিদিন নিজের উদ্ভাবনমূলক কাজের উপর মনোযোগ দিয়ে ইলেকট্রিক লাইট আবিষ্কার করলেন। মহাত্মা গান্ধী বিশ্বাসে দৃঢ় ছিলেন। ধৈর্য ও মনোবল ভারতের স্বাধীনতা অর্জনের মূল শক্তি। রাইট ভাইয়েরা প্রথম বিমান বানিয়েছেন কারণ তারা জানতেন স্বপ্ন থাকলে প্রচেষ্টা অপরিহার্য। এই উদাহরণগুলো আমাদের শেখায়, স্বপ্ন থাকলে এবং মন নিয়ন্ত্রণে থাকলে কোনো বাধাই থামাতে পারবে না। আমাদের মনের কোন অংশে বেশি মনোযোগ দেওয়া উচিত? ভাবো, মন 3 স্তরে ভাগ। বাইরের দেওয়াল, সবাই প্রবেশ করতে পারে, শব্দ ও মানুষের মতামত আসে, এখানে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। মধ্যও দেওয়াল, গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে, এখানে মনোযোগ দেওয়া উচিত। অন্তরের দেওয়াল, শুধুমাত্র তুমি এবং নিজের চিন্তা, এখানে পরিকল্পনা, শান্তি, শক্তি অর্জন করা যায়। লাইফ টিপ: প্রতিদিন অন্তরের দেওয়ালকে শক্ত রাখো। সকাল 10 মিনিট শুধু নিজের চিন্তা পর্যবেক্ষণ করো। আজ কি শিখলে, কোন পদক্ষেপ নেবে? এভাবে মন নিয়ন্ত্রণ করা সহজ হবে। এই অধ্যায়ের শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যাবে? প্রতিদিন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো, লক্ষ্য ঠিক করো, বিশ্বাসে অটল থাকো। উদাহরণ: তুমি যদি একজন উদ্যোক্তা হতে চাও, প্রতিদিনের কাজগুলো তালিকাভুক্ত করো। ছোট পদক্ষেপ নাও, যেমন একটি নতুন স্কিল শেখা বা একটি ছোট প্রজেক্ট শেষ করা। ধৈর্য ধরে এগিয়ে যাও। ভুল হলে তা বিশ্লেষণ করো এবং পরের দিন উন্নতি করো। সাধারণ মানুষ কোথায় ভুল করে? সাধারণ মানুষ এই ভুলগুলো করে। বাইরের শব্দ ও মানুষের মতামত অনেক বেশি গুরুত্ব দেয়, লক্ষ্য স্পষ্ট রাখে না, বিশ্বাস অটল রাখে না, ধৈর্য হারায়। লাইফ টিপ: তুমি যদি এগুলো এড়াতে পারো, নিজের মন নিয়ন্ত্রণ করো, লক্ষ্য স্পষ্ট রাখো, বিশ্বাস অটল রাখো এবং ধৈর্য ধরে চেষ্টা চালাও, তাহলেই সফল হওয়া সম্ভব। স্যার, এই অধ্যায়ের মূল শিক্ষা কি? আয়রা, মনে রেখো, তোমার জীবন তোমার হাতে। মনের নিয়ন্ত্রণ, স্থির বিশ্বাস, স্পষ্ট লক্ষ্য, প্রতিটি মুহূর্তে তুমি স্বপ্নের দিকে এগোতে পারবে। প্রতিদিন অন্তরের দেওয়ালকে শক্ত রাখো, ছোট ছোট অভ্যাস তৈরি করো এবং নিজের জীবনকে নিজের মতো গড়ে তোলো। প্রতিদিন অন্তরের শান্তিতে 10 থেকে 15 মিনিট নিজের চিন্তা পর্যবেক্ষণ। ছোট লক্ষ্য থেকে শুরু করে বড় স্বপ্ন অর্জন। বাইরের শব্দ ও নেতিবাচক মতামতকে গুরুত্ব না দেওয়া। ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখা। অধ্যায় 2: অতীতের দরজা বন্ধ করুন। যখনই কোনো বিপর্যয় বা অসুবিধার সম্মুখীন হবেন, তা অতীতে রাখুন। মনকে ভবিষ্যতে সফলতার দিকে রাখুন। আপনি দেখবেন, অতীতের ভুলগুলো অনেক সময় ভবিষ্যৎকে সৌভাগ্যপূর্ণ করতে সাহায্য করে। আপনার সম্পদ এবং মানসিক শান্তি একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নিচু পর্যায়ে চাকরিতেও আপনার সফলতা আপনার নিজের মনের মধ্যে অপেক্ষা করছে। আপনার কাজের মান বৃদ্ধি করুন এবং আপনি সেই শক্তি তৈরি করবেন যা আপনার মনের ধারণাকে বাস্তবে রূপান্তরিত করে। যখন আমি এখন একটি দরিদ্র যুবক ছিলাম, আমি ওয়াইস কাউন্টি ভার্জিনিয়াতে এক রাফেল টিকিটে 25 সেন্ট বিনিয়োগ করেছিলাম। পুরস্কার ছিল একটা ঘোড়া, আর আমি জিতলাম। সেই সময় একটা ঘোড়া কৃষক পরিবারের জন্য মূল্যবান ছিল। আমি গর্বিত হয়ে তাকে বাড়ি হানিয়ে আনলাম। কিন্তু কি সত্যিই ভাগ্যবান ছিলাম? রাতেই সে স্থির স্থানে ছিল না। নদীর কাছে গিয়ে জল খেয়ে ফেলল, যার ফলে সে অসুস্থ হয়ে মারা গেল। ঘোড়া অপসারণ ও সমাধানে আমাকে $5 খরচ করতে হয়েছে। আমার এই ভাগ্য শেষ হল। কিন্তু কে বলতে পারে অতীতের ব্যবহার কোথায় হবে? পরবর্তীতে আমি বুঝলাম, আমি ভাগ্যবান ছিলাম কারণ আর কখনো জুয়ায় টাকা হারানোর প্রলোভনে পড়িনি। বহু ঘোড়ার খরচ বাঁচিয়েছি এবং মানসিক শান্তি রেখেছি। একটি গুরুতর উদাহরণও আছে যা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল।
আমার নিজের জীবন বিপন্ন করেছিল, একটি বড় সুযোগ হারিয়েছিল, এবং তা প্রথমে একটি বড় বিপর্যয় মনে হলেও শেষ পর্যন্ত আমার অসীম সফলতা এবং অন্যদের কল্যাণের জন্য কাজ করেছে। সেই সময় আমি দি সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্টের প্রথম খসড়া সম্পন্ন করলাম, এবং প্রকাশকের প্রয়োজন ছিল। ডন আর মেলেট, ক্যান্টন ওহাইও ডেইলি নিউজের প্রকাশক, আমার অংশীদার এবং ব্যবসায় ব্যবস্থাপক হলেন। আমরা জাজ এলবার্ট হাই গ্যারিকে বিনিয়োগের জন্য রাজি করেছিলাম, কিন্তু প্রকাশনার আগে মেলেটকে গ্যাংস্টার পুলিশের একজন খুন করল। আমি 1 ঘন্টার ব্যবধানে হত্যা থেকে বেঁচে যাই। 1 বছর আমাকে লুকাতে হয়। জাজ গ্যারি মারা যাবার ফলে সব পরিকল্পনা ব্যর্থ হয়। পরবর্তীতে আমি বুঝলাম, যদি জাজ গ্যারি আমার আর্থিক সহায়ক হতেন তাহলে বইটি বিতরিত হতো, কিন্তু আমি বড় ব্যবসার হাতিয়ার হিসেবে দেখা যেতাম। বইটি সন্দেহের চোখে দেখা হতো এবং আমি স্বাধীনভাবে বড় ব্যবসার বিরুদ্ধে কথা বলতাম না। মূল শিক্ষা: প্রতিটি অ্যাডভার্সিটির মধ্যে একটি সমতুল্য বা বৃহত্তর সুফল বিদ্যমান। এটাকে একটি কার্ডে লিখে পকেটে রাখুন, প্রতিদিন পড়ুন। অতীতকে ছাড়ুন এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। সব বিরূপ অভিজ্ঞতা, হতাশা, ভুল ও বিপর্যয়কে আপনার মানসিক শান্তির পথে বাধা দেবেন না। অতীতের দরজা বন্ধ করুন। সুখ এবং সম্পদ অর্জনের জন্য অতীতের কষ্ট আর ক্ষতি দরকার নেই। যদি আপনি মানসিক শান্তি অর্জন করেন, মন স্বয়ংক্রিয়ভাবে সব ক্ষতিকর চিন্তা বাতিল করবে। সময় হল গ্রেহার মহা জাদুকর, অতীতের দুঃখকে বর্তমানের সফলতা এবং আনন্দে রূপান্তরিত করে। উদাহরণস্বরূপ, ক্নুট হামসানের ব্যর্থতা তাকে নোবেল প্রাইজ এনে দেয়। হ্যারি এস ট্রুম্যানের ছোট ব্যবসায় ব্যর্থতা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আব্রাহাম লিঙ্কনের অসংখ্য ব্যর্থতা তাকে বিশ্বের মধ্যে সবচেয়ে প্রিয় প্রেসিডেন্ট বানায়। থমাস এডিসনের শোনার ক্ষমতা কম, কিন্তু তা তাকে ভাবনায় গভীরতা শেখায়। মূল শিক্ষা: প্রতিটি অ্যাডভার্সিটির মধ্যে সমতুল্য বা বৃহত্তর সুফল থাকে। ব্যর্থতার কথা বললে আপনি ব্যর্থতা আকর্ষণ করবেন, সফলতার কথা বললে সফলতা। সম্পদ এবং মানসিক শান্তির সম্পর্ক। সম্পদ এবং মানসিক শান্তির মধ্যে সম্পর্ক রয়েছে। পর্যাপ্ত টাকা না থাকলে অনেক মানুষের জন্য জীবন মানসিকভাবে কঠিন হয়। যেমন খাবারের চিন্তা, জুতোর মেরামত, চিকিৎসা খরচ, বাড়ির রক্ষণাবেক্ষণ সবই মানসিক শান্তি নষ্ট করে। সফল মানুষরা জানে অর্থের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবনকে সহজ করা, অন্যকে উপকার করা এবং মানসিক শান্তি অর্জন করা। প্রত্যেক অর্জিত সম্পদ ও কাজ অন্যকে উপকারে আসুক। অতিরিক্ত নির্দেশনা: অতীতের কষ্ট, ক্ষতি ও ব্যর্থতা ভুলে যান। সর্বদা নিজের কাজের মান বাড়ান, যা আশা করা হয় তার থেকেও বেশি। ছোট ক্ষোভ, বিদ্বেষ, প্রতিশোধ সবই ত্যাগ করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে মানসিক শান্তি এবং ভবিষ্যতের লক্ষ্য ধরে রাখুন। কর্মসংস্থানের উদাহরণ: একজন যুবক যখন অতিরিক্ত যত্ন এবং নৈপুণ্য সহ কাজ করে, সে ধীরে ধীরে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন। একজন বিক্রেতা গ্রাহকের জন্য অতিরিক্ত সেবা দেয়, তার সুনাম বাড়ে এবং গ্রাহকরা অপেক্ষা করতে ইচ্ছুক হন। সফল মানুষরা অতীতে আটকে থাকে না, তারা ভবিষ্যতের লক্ষ্য কেন্দ্রীভূত করে এবং প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা তাদের বড় লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায়। স্যার, আমরা কি সত্যিই নিজের অভ্যাস পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে পারি? অবশ্যই আয়রা, জীবন শুধু বড় সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বরং ছোট ছোট অভ্যাসের উপরও অনেক। প্রতিদিন সকালে শুধু 5 মিনিট নিজের অভ্যাস পর্যবেক্ষণ করো, কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে। এতে তুমি বুঝতে পারবে কোথায় উন্নতি দরকার। ছোট অভ্যাসগুলোকে উপেক্ষা করো না, এগুলোই জীবনের বড় পরিবর্তনের মূল। কোন অভ্যাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমে 3টি জিনিসে মনোযোগ দাও। সময় ব্যবস্থাপনা: প্রতিদিনের কাজগুলো তালিকাভুক্ত করো। মনোযোগ ও ফোকাস: একটি কাজ একসাথে সম্পন্ন করার চেষ্টা করো। মনের শৃঙ্খলা: নেতিবাচক চিন্তা বা প্রলোভন এড়াও। উদাহরণ: অ্যালবার্ট আইনস্টাইন মাত্র কয়েক মিনিট নিয়মিত গবেষণায় সময় দিলে মহাকাশের সূত্র উদ্ভাবন করতে সক্ষম হয়েছিলেন। মার্ক জাকারবার্গ প্রতিদিন ছোট ছোট কোডিং অভ্যাস ধরে রেখেছিলেন, ফলে ফেসবুক তৈরি হল। স্যার, কত দ্রুত আমরা ফলাফল দেখতে পারি? ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলাফল এক রাতের মধ্যে আসে না, তবে প্রতিদিন 15 থেকে 20 মিনিট নিজের লক্ষ্য ও অভ্যাস পর্যবেক্ষণ করলে 1 থেকে 2 মাসে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। ধৈর্যধারী এই ফল পায়। ধৈর্য অন্তরের দেয়াল শক্ত রাখো। নেতিবাচক শব্দ বা প্রলোভনকে বাইরে রাখো। স্যার,
সফল মানুষরা কিভাবে অভ্যাস তৈরি করে? তাদের মূল সূত্র হল কনসিস্টেন্সি প্লাস ফোকাস প্লাস লার্নিং ফ্রম মিস্টেকস। উদাহরণ, স্পোর্টস খেলোয়াড়রা প্রতিদিন নির্দিষ্ট সময় প্র্যাকটিস করে। বিজনেস নেতা প্রতিদিন ছোট সিদ্ধান্ত নেয় বড় লক্ষ্য অর্জনের জন্য। প্রতিদিন অন্তত একটি ছোট অভ্যাস পরিবর্তন করো, যেমন সকালে পানি পান, 5 মিনিট ধ্যান বা ছোট কাজ সম্পন্ন করা। স্যার, কোন ভুলগুলো সাধারণ মানুষ প্রায়ই করে? সাধারণ ভুলগুলো হল সময়ের মূল্য বোঝে না, ছোট অভ্যাসকে গুরুত্ব দেয় না, ভুল হলে হতাশা হয়ে যায়, বাইরের শব্দ ও নেতিবাচক মতামত বেশি গুরুত্ব দেয়। এই ভুলগুলো এড়ালে তুমি দ্রুত নিজের লক্ষ্য অর্জনে এগোতে পারবে। স্যার, আমরা কি ভুল অভ্যাস বাদ দিয়ে নতুন অভ্যাস তৈরি করতে পারি সহজভাবে? অবশ্যই আয়রা, মূল কথা হল ছোট পদক্ষেপ। একসাথে সব পরিবর্তন চেষ্টা করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন, তুমি যদি প্রতিদিন মোবাইল কম ব্যবহার করতে চাও, প্রথমে 1 ঘন্টা কমাও, পরে ধীরে ধীরে আরও সময় কমাও। সকালে 5 মিনিট ধ্যান শুরু করো, 1 মাস পরে 10 মিনিট করো। ছোট পদক্ষেপ বড় ফলাফলের ভিত্তি। স্যার, কিভাবে আমরা ধৈর্য ধরে নতুন অভ্যাস চালিয়ে যেতে পারি? ধৈর্য ধরে অভ্যাস চালানোর জন্য 3টি উপায় আছে। ডেইলি রিমাইন্ডার, ফোনে বা নোটে লিখে রাখো। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, একজন বন্ধু বা পরিবারকে জানাও। রিওয়ার্ড সিস্টেম, ছোট সাফল্যের জন্য নিজেকে পুরস্কৃত করো। যেমন, যদি তুমি প্রতিদিন 5 মিনিট ধ্যান করো, সপ্তাহ শেষে নিজেকে প্রিয় জিনিস দিয়ে পুরস্কৃত করো। স্যার, কোন অভ্যাসগুলো সবচেয়ে বেশি জীবনের মান উন্নয়ন করে? মূল 4টি অভ্যাস: শারীরিক স্বাস্থ্য, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম; মানসিক স্বাস্থ্য, ধ্যান, বই পড়া, ধীরে শ্বাস নেওয়া; অর্থনৈতিক শৃঙ্খলা, ব্যয় ও সঞ্চয় নিয়ন্ত্রণ; শিক্ষা ও দক্ষতা, প্রতিদিন নতুন কিছু শেখা। এই 4টি অভ্যাসই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার ভিত্তি। স্যার, কেন কিছু মানুষ অভ্যাস পরিবর্তনে ব্যর্থ হয়? 4টি বড় কারণ: অনিয়মিত প্রচেষ্টা, একদিন ভালো, পরের দিন ভুল; ধৈর্য হারানো, ফল দ্রুত দেখতে চাও; বাইরের শব্দ ও নেতিবাচক মতামত বেশি গুরুত্ব দেওয়া। এগুলো এড়ালে অভ্যাস পরিবর্তন অনেক সহজ। স্যার, আমাদের মনের শক্তি কিভাবে ব্যবহার করা যায়? মনের শক্তি 3 ভাবে ব্যবহার করা যায়: ফোকাস, একসাথে এক কাজের উপর মনোযোগ; নিয়ন্ত্রণ, নেতিবাচক চিন্তা ও প্রলোভনকে নিয়ন্ত্রণ; প্রেরণা, নিজের উদ্দেশ্য এবং স্বপ্ন মনে রাখা। প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু নিজের মনের শক্তি বাড়ানোর জন্য সময় দাও। স্যার, এই অধ্যায় থেকে আমরা কি প্রধান শিক্ষা নিতে পারি? আয়রা, মনে রেখো, নিয়মিত ছোট অভ্যাস, ধৈর্য এবং অন্তরের শান্তি তোমাকে জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। নিজের লক্ষ্য স্পষ্ট রাখো এবং ধাপে ধাপে এগাও। ছোট ছোট অভ্যাস থেকে শুরু করো, ধৈর্য ধরে চেষ্টা চালাও, নেতিবাচক প্রভাব ও শব্দ এড়াও, নিজের মনের শক্তি নিয়ন্ত্রণ ও ফোকাস করো। প্রতিদিন অন্তত একটি নতুন অভ্যাস পরীক্ষা করো। ধন্যবাদ স্যার। এবার কি পরের অধ্যায় পড়ে শোনাবেন? ওকে। অধ্যায় 3, সমৃদ্ধি এবং মানসিক শান্তি আনার মূল মানসিক মনোভাব। একটি শান্ত মনের জন্য উপভোগ্য জীবনের ধন সম্পদ সাধারণত তাদেরই আসে যারা ইতিবাচক মানসিক মনোভাব বজায় রাখে। একটি স্পষ্ট লক্ষ্য থাকলে তুমি তোমার মানসিক অবস্থায় শক্তিশালী ইতিবাচক শক্তি যোগ করতে পারো এবং সেই স্পষ্ট উদ্দেশ্য অনুযায়ী এমন কার্যকলাপ চালিয়ে যেতে পারো যা তোমাকে লক্ষ্য পূরণের দিকে ধাক্কা দেয়। একই সময়ে তুমি আধ্যাত্মিক রক্ষক তৈরি করতে পারো যারা তোমার মানসিক অবস্থাকে উঁচু স্তরে রাখবে, উদ্দেশ্য বিরোধী সংঘাত এড়াবে এবং অন্যান্য ইতিবাচক মন্দের সঙ্গে যুক্ত থাকবে। ধন এবং মানসিক শান্তি আনার মনোভাব। কম্পিউটার, যেগুলো আমাদের বিশ্ব নিয়ন্ত্রণ করতে শুরু করেছে, তারা জটিল যন্ত্র, কিন্তু তাদের অধিকাংশের একটি সহজ মৌলিক নীতি আছে। তারা হ্যাঁ বা না বলে, তারা একটি বৈদ্যুতিক গেট খোলে বা বন্ধ রাখে, এবং এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করে সব ধরনের তথ্য গ্রহণ এবং নির্বাচন করতে পারে। মানুষের মন যে কোনো যন্ত্রের চেয়ে বেশি আশ্চর্য,
কিন্তু তাতেও মনে হয় যে চিন্তার কেন্দ্রে একটা হ্যাঁ না গেট আছে। মনে করো জীবনের পরিস্থিতি যা তোমার চোখ, কান এবং অন্যান্য ইন্দ্রিয় দ্বারা তোমার মস্তিষ্কে পাঠানো হয় হ্যাঁ না বিন্দুতে এসে প্রক্রিয়াকরণ করা হয়। একজন ইতিবাচক মানসিক মনোভাবের মানুষ প্রতিটি পরিস্থিতিতে সম্ভাব্য সব হ্যাঁ খুঁজে পায় এবং তা নিজের জীবনের অংশ করে। একজন নেতিবাচক মানসিক মনোভাবের মানুষ না দিকে ঝুঁকে যায়, অনেক ভালো কিছু মিস করে, অনেক কষ্ট এবং ক্ষতির মুখোমুখি হয়। শুধু মানসিক মনোভাব? হ্যাঁ, শুধু মানসিক মনোভাবই যথেষ্ট। কিন্তু এখানেই তোমার সফলতা বা ব্যর্থতা, মানসিক শান্তি বা নার্ভাস টেনশন, ভালো স্বাস্থ্য বা অসুস্থতার প্রবণতা শুরু হয়। ভাগ্যক্রমে যে কেউ নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় পরিবর্তন করতে পারে এবং তার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করতে পারে যাতে জীবনের সব ভালো জিনিস আনা যায়। আরও কিছু কন্ট্রোল লিভার আছে যা স্রষ্টা আমাদের জন্য উপলব্ধ করেছেন এবং সফল মানুষরা এই লিভারগুলি ব্যবহার করে। আমি কিছু লিভার এখানে দেব এবং অন্য অধ্যায় দেব যাতে তোমার স্মরণশক্তি মজবুত হয়। তোমার মানসিক মনোভাবকে স্পষ্ট উদ্দেশ্য দিয়ে নিয়ন্ত্রণ করো। এমারসন বলেছিলেন, যে ব্যক্তি জানে সে কোথায় যাচ্ছে তার জন্য পৃথিবী পথ খুলে দেয়। জানতে পারা মানে কি? স্বয়ংক্রিয়ভাবে তুমি সব ধরনের ভয় এবং সন্দেহ দূর করো যা তোমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ঢুকে পড়েছে। তোমার উদ্দেশ্য স্পষ্ট এবং হঠাৎ তোমার মনের সমস্ত শক্তি সেই উদ্দেশ্যের দিকে কেন্দ্রীভূত হয়। তোমার উদ্দেশ্য জানলে পরিস্থিতি বা কথার দ্বারা বিভ্রান্ত হওয়া সম্ভব নয়। যেখানে আগে দিনের কাজ অনেকটা সময় নষ্ট হতো, এখন প্রতিটি মানসিক বা শারীরিক কাজ অন্য কাজকে সহায়তা করে। সমৃদ্ধির সাথে সংযোগ। ভালোভাবে করা কাজ মৌলিক ধন সৃষ্টিকারী। মানসিক শান্তির সাথে সংযোগ। যে মানুষ সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে সে অন্যের দোষ খুঁজে বের করা, কাজের সংক্ষিপ্ত পথ নেওয়া বা ঘড়ি দেখা নিয়ে কষ্ট পায় না। যে কোনো বাধা আসলেও হতাশ হয় না। তার ইতিবাচক এবং মনোযোগী মানসিক অবস্থার কারণে সে সমস্যাগুলো মোকাবিলা করতে পারে। এটি কি প্রতিভার রহস্য? অনেক সফল মানুষের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চেয়ে বেশি নয়, কিন্তু তাদের অর্জন দেখায় যে তাদের ইতিবাচক মানসিক মনোভাব তাদের মস্তিষ্ককে আরও বেশি কার্যকর করে। হেনরি ফোর্ড, অ্যান্ড্রু কার্নেগি, থমাস এডিসনের সাথে কথা বলার সময় তারা কোনো ভয় বা সন্দেহ ছাড়াই করতেন যা তারা চাইতেন। অ্যান্ড্রু কার্নেগি ইতিবাচক মানসিক মনোভাবের প্রয়োজন সম্পর্কে সচেতন ছিলেন। একবার তিনি আমাকে বলেছিলেন, তুমি কি এই কাজের জন্য ২০ বছর সমর্পণ করবে, হ্যাঁ বা না? আমি নেতিবাচক মনোভাব নিয়ে ২৯ সেকেন্ড ভাবলাম। তারপর ইতিবাচক মনোভাব ফিরে পেয়েই হ্যাঁ বললাম। এটি আমাকে এমন একটি সুযোগ দিল যা কোটি মানুষের জীবন পাল্টে দিয়েছিল। ইতিবাচক মন অন্য ইতিবাচক মনের সাথে সংযুক্ত হয়। এটি একটি মানসিক সম্প্রচার ব্যবস্থা। তুমি ইতিবাচক চিন্তা প্রেরণ করলে একইভাবে অন্য ইতিবাচক মন থেকেও উপকৃত হবে। প্রধান মোটিভগুলিকে নিয়ন্ত্রণ করো। তোমার প্রতিটি কাজের পেছনে ৯টি মৌলিক মোটিভ থাকে। ৭টি ইতিবাচক মোটিভ: ১. ভালোবাসা, ২. যৌনশক্তি, ৩. আর্থিক লাভের আকাঙ্ক্ষা, ৪. আত্মরক্ষা, ৫. দেহ ও মনের স্বাধীনতা, ৬. আত্মপ্রকাশ এবং ৭. মৃত্যুর পর জীবনের স্থায়িত্ব। ২টি নেতিবাচক মোটিভ: ১. রাগ ও প্রতিশোধ, ২. ভয়। মানসিক শান্তি পাওয়া যায় কেবল ৭টি ইতিবাচক মোটিভের মাধ্যমে। যারা নেতিবাচক মোটিভ অনুসরণ করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। নেতিবাচক উদাহরণ: একজন ব্যক্তি ১৫ বছর আগে সম্পূর্ণ ধন হারিয়ে হিংসা ও প্রতিশোধে ফেঁসে যান। তার জীবন ধ্বংসের কালে তিনি বুঝতে পারলেন, ক্ষমা করে এবং ইতিবাচক মোটিভ নিয়ে কাজ শুরু করলে মানসিক শান্তি আসে এবং নতুন জীবন গড়া যায়। প্রচলিত নিয়ম: নিজেকে আধ্যাত্মিক প্রিন্স তৈরি করো যারা তোমার মানসিক দরজা রক্ষায় থাকবে। প্রতিটি প্রিন্স নির্দিষ্ট দায়িত্বে থাকে: শান্তি, আশা, ভালোবাসা, স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা, ধৈর্য ইত্যাদি। নেতিবাচক প্রভাব প্রবেশ করতে না পারে। প্রতিদিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। মোটিভের সঠিক ব্যবহার: আর্থিক লাভ এবং স্বাধীনতার মোটিভের মধ্যে সংঘাত এড়াও। ভালোবাসা দাও, তাই তুমি ভালোবাসা পাবে। যৌনশক্তি একটি ক্রিয়েটিভ শক্তি, এটি খারাপ কাজে ব্যবহার করা উচিত নয়। মৃত্যুর পর জীবনের বিশ্বাস, কুসংস্কার ও ভয়মুক্ত হওয়া উচিত। আত্মপ্রকাশ ও আত্মরক্ষা ইতিবাচকভাবে ব্যবহৃত হলে উপকার করে।
মূল শিক্ষা, মানসিক শান্তি সবচেয়ে সহজে পাওয়া যায় এমন পথ দ্বারা যা অন্যদেরও শান্তি দিতে সাহায্য করে। স্যার, এই চ্যাপ্টারটা আমার একটু হার্ড লেগেছে। অনেক কিছুই ঠিকমতো বুঝতেই পারিনি। ঠিক আছে আয়রা, তুমি যেটা বুঝতে পারোনি প্রশ্ন আকারে বলো, আমি সহজভাবে বুঝিয়ে দেব। স্যার, বইতে বারবার বলা হয়েছে অ্যাডভার্সিটি বা সমস্যার মধ্যে সুযোগ লুকিয়ে থাকে, কিন্তু বাস্তবে তো সমস্যায় পড়লে কষ্টই বেশি লাগে। তখন আমরা কিভাবে সুযোগ খুঁজব? খুব ভালো প্রশ্ন আয়রা। হ্যাঁ, প্রথমে সমস্যায় কষ্টই লাগে, কিন্তু মনে রেখো প্রতিটি সমস্যার ভেতরেই নতুন সমাধানের বীজ লুকিয়ে থাকে। উদাহরণ দিই, এডিসন হাজারবার ব্যর্থ হয়েও লাইট আবিষ্কার করেছেন। একজন ছাত্র পরীক্ষায় ফেল করলে সেটা আসলে তার পড়াশোনার দুর্বল দিকগুলো চিহ্নিত করার সুযোগ। লাইফ টিপ: সমস্যায় পড়লে নিজেকে জিজ্ঞেস করো যে এখানে কি শেখার আছে। উত্তর পেলেই ব্যর্থতা আর ব্যর্থতা থাকে না। স্যার, সফল মানুষরা কেন বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়ে না? কারণ তারা জানে যে ব্যর্থতা হল সাফল্যের স্কুল। তাদের ৩টি শক্তিশালী অভ্যাস থাকে: ধৈর্য, যতবার পড়ে যায় ততবার উঠে দাঁড়ায়; পজিটিভ মানসিকতা, ব্যর্থতাকে শিক্ষা মনে করে; কনসিস্টেন্সি, ছোট ছোট প্রচেষ্টা নিয়মিত চালিয়ে যায়। এক্সাম্পল: আব্রাহাম লিঙ্কন একাধিকবার নির্বাচন হেরেছিলেন, কিন্তু ধৈর্য আর ধারাবাহিকতায় একদিন প্রেসিডেন্ট হয়েছিলেন। স্যার, আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই চ্যাপ্টারের শিক্ষা ব্যবহার করতে পারি? খুব সহজ আয়রা, ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো। সকালে 5 মিনিট নিজের লক্ষ্য লিখো। প্রতিদিন অন্তত একটি সমস্যাকে শেখার অভিজ্ঞতা হিসেবে নাও। রাতে ঘুমানোর আগে ভাবো, আজ কি শিখলাম, কিভাবে আরও ভালো করা যায়। যদি আজকের দিনে একটি জিনিস শিখতে পারো, কাল তুমি আগের দিনের থেকে ভালো মানুষ হবে। স্যার, অভ্যাস পরিবর্তনের কথা বলা হয়েছে। এটা একটু কঠিন কেন? কারণ অভ্যাস হলো আমাদের মনের রুটিন। এটা একদিনে গড়ে ওঠেনি, তাই একদিনে ভাঙেও না। অভ্যাস পরিবর্তনের জন্য 3 ধাপ অনুসরণ করো। অ্যাওয়ারনেস, আগে খারাপ অভ্যাস চিহ্নিত করো। রিপ্লেসমেন্ট, খারাপ অভ্যাসের জায়গায় ছোট ভালো অভ্যাস বসাও। কনসিস্টেন্সি, অন্তত 21 দিন ধরে চালিয়ে যাও। যেমন কেউ যদি অতিরিক্ত সময় মোবাইলে কাটায়, তাহলে প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস নিলে ধীরে ধীরে মোবাইলের সময় কমে যাবে। স্যার, যদি পরিবার বা সমাজ আমাদের সমর্থন না দেয়, তখন কি আমরা একাই শিক্ষাগুলো মেনে চলতে পারব? অবশ্যই পারবে। অনেক বড় মানুষই প্রথমে একা ছিলেন। সমর্থন না থাকলেও নিজের ভেতরের শক্তি, নিজের লক্ষ্য আর নিজের বিশ্বাসই আসল। মনে রেখো, তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, একদিন পরিবার আর সমাজও তোমাকে সমর্থন করতে বাধ্য হবে। স্যার, এখন মনে হচ্ছে পুরো চ্যাপ্টার 3 ভালোভাবে বুঝতে পারছি। আগে যেটা শুধু বইয়ের লেখা মনে হতো, এখন জীবনেও প্রয়োগ করার মতো শিক্ষা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই তো আসল উদ্দেশ্য আয়রা। বই শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আলহামদুলিল্লাহ স্যার, এখন সবই বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। এখন চ্যাপ্টার 4 শুরু করুন। নতুন কিছু শিখতে আমি আর অপেক্ষা করতে পারছি না। চমৎকার! তাহলে আমরা এখন চ্যাপ্টার 4-এ প্রবেশ করব, যেখানে আরও নতুন দিগন্ত উন্মোচিত হবে। অধ্যায় 4। ভয় থেকে মুক্ত হলে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। যদি তুমি ভয় থেকে মুক্ত হতে পারো, তাহলে তুমি মানুষের বানানো এক শয়তান থেকে মুক্তি পাবে। মানুষের জীবনে 7টা বড় ভয় আছে, যেগুলো একে অন্যকে শক্তিশালী করে তোলে। দারিদ্র্যের ভয়। গরিব হয়ে যাওয়ার ভয় মানুষকে গরিব করেই রাখে। অনেক পরিবার দারিদ্র্যকে ঘৃণা করলেও ভয় আর হতাশা তাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়, ফলে তারা সুযোগ পেলেও কাজে লাগাতে পারে না। মনে রেখো, গরিব থাকা মানেই খারাপ না, কিন্তু যদি তুমি গরিব থাকার ভয় বাদ দাও, তাহলে গরিবি থেকে বের হওয়ার সাহস আসবে। সমালোচনার ভয়। মানুষের মস্তিষ্ক অসীম শক্তিশালী, কিন্তু যদি সমালোচনার ভয় ঢুকে পড়ে, তাহলে মস্তিষ্ক থেমে যায়। অনেক মানুষ আইডিয়া মাথায় আনলেও সমালোচনার ভয় সেটা প্রকাশ করে না, ফলে তালিম তো নষ্ট হয়ে যায়।
যারা সফল হয়েছে তারা সমালোচনাকে পাত্তা দেয়নি। হেনরি ফোর্ডকে সবাই হাসি হাসি করেছিল গাড়ি বানানোর আইডিয়া নিয়ে, কিন্তু সে থামেনি। একইভাবে হেনরি ল্যান্ড পোলারয়েড ক্যামেরা বানালেন, কারণ তার মেয়ের অনুরোধে তিনি সমালোচনা উপেক্ষা করেছিলেন। অসুস্থ হওয়ার ভয়। অনেক মানুষ প্রতিদিন অসুখ খুঁজে বেড়ায়। মাথা ধরলে ভাবে মারাত্মক রোগ হয়েছে। এই ধরনের ভয় আসলে অসুখ ডেকে আনে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দেখা যায় অনেক রোগ আসে মানসিক দুশ্চিন্তা আর ভয় থেকে। সমাধান: অসুস্থতার কথা ভাবা বাদ দাও। নিজের মনে স্বাস্থ্যবান হওয়ার ছবি আঁকো। বিশ্বাস রাখো তুমি সুস্থ আছো। এই বিশ্বাসই সবচেয়ে বড় ওষুধ। ভালোবাসা হারানোর ভয়। সত্যিকারের ভালোবাসা ভয় চেনে না। যারা সবসময় প্রিয়জনকে হারানোর ভয়ে থাকে তাদের প্রেমে ঈর্ষা আর কষ্ট তৈরি হয়। এতে সম্পর্কও ভেঙে যায়। সমাধান: ভালোবাসা যদি শেষও হয় তবুও ভালোবাসার ক্ষমতা কখনো শেষ হয় না। এক দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায়। স্বাধীনতা হারানোর ভয়। মানুষ স্বাধীনতা ছাড়া বাঁচতে পারে না। যে মানুষ সবসময় স্বাধীনতা হারানোর ভয় করে সে নিজেই ভিতরে ভিতরে দাস হয়ে যায়। মনে রেখো, স্বাধীনতা শুধু বাইরের বিষয় না, মানসিক স্বাধীনতাও জরুরি। যদি পরিস্থিতি তোমার সময় কেড়ে নেয়, তুমি সেটা শান্তভাবে কাজে লাগাতে পারো কিনা সেটাই আসল স্বাধীনতা। বার্ধক্যের ভয়। অনেকে ভাবে বুড়িয়ে গেলে আর কিছু করার নেই। এটা ভুল। প্রকৃতি যখন যৌবন কেড়ে নেয় তখন সে জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে পূরণ করে। বয়স বাড়া মানেই হারানো নয়, বরং অভিজ্ঞতা দিয়ে তুমি অনেক তরুণের থেকেও ভালো সিদ্ধান্ত নিতে পারো। মৃত্যুর ভয়। সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু ভয়। কিন্তু মৃত্যু নিয়ন্ত্রণ করার মতো কোনো বিষয় না। মানুষ জন্ম নিলে মৃত্যু অবধারিত। তাই মৃত্যুর ভয় না করে জীবনের দিকে মন দাও। মৃত্যুকে ভাবতে থাকলে জীবন নষ্ট হয়ে যায়। শেষ কথা, ভয় হলো মানুষের মনের বিষ। তুমি যদি নিজেকে ভয় থেকে মুক্ত করতে পারো, তুমি শান্তি আর সফলতার জীবন পাবে। আত্মবিশ্বাস আর নিজের উপর বিশ্বাস হলো সেই শক্তি যা ভয়কে পরাজিত করে। স্যার, আজকের অধ্যায়টা আমারও কাছে একটু কঠিন লেগেছে। ভয় নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সব বুঝতে পারিনি। ঠিক আছে আয়রা, বলো তোমার কোন কোন প্রশ্ন আছে, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। স্যার, বইতে বলা হয়েছে ভয় থেকে মুক্তি মানে জীবন থেকে মুক্তি। এটা কি সত্যি? হ্যাঁ আয়রা, মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় আমাদের চিন্তাকে আটকে দেয়, কাজ করতে বাধা দেয়। যদি তুমি ভয় থেকে মুক্ত হতে পারো, তবে তুমি সত্যি নিজের মতো করে বাঁচতে পারবে। স্যার, বইতে 7 রকম ভয়ের কথা বলা হয়েছে, সেগুলো কি? ভালো প্রশ্ন। এই 7টি ভয় হল দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থ হওয়ার ভয়, ভালোবাসা হারানোর ভয়, স্বাধীনতা হারানোর ভয়, বার্ধক্যের ভয় ও মৃত্যুর ভয়। প্রায় সব মানুষের জীবন এই ভয়গুলো ঘিরেই কেটে যায়। স্যার, দারিদ্র্যের ভয় কিভাবে ক্ষতি করে? যখন কেউ গরিব হয়ে যাওয়ার ভয় ভোগে, তখন তার মনোযোগ সৃজনশীল কাজের বদলে দুশ্চিন্তায় আটকে যায়। ফলে সুযোগ এলেও সে কাজে লাগাতে পারে না। অথচ ইতিহাস বলছে যারা গরিব থেকে ধনী হয়েছেন তারা ভয় নয়, বরং সাহসকে বেছে নিয়েছিলেন। আর সমালোচনার ভয়? এটা সবচেয়ে সাধারণ ভয়। অনেক মানুষ নিজের আইডিয়া প্রকাশ করতে চায় না, কারণ তারা ভাবে মানুষ হাসবে বা সমালোচনা করবে, ফলে তাদের প্রতিভা হারিয়ে যায়। কিন্তু যারা সফল হয়েছেন, যেমন হেনরি ফোর্ড, তারা সমালোচনার তোয়াক্কাই করেননি, তাই তাদের নাম ইতিহাসে রয়ে গেছে। স্যার, অসুস্থ হওয়ার ভয় কি সত্যি মানুষকে অসুস্থ করে তোলে? অবশ্যই। যারা সারাদিন ভাবে আমি হয়তো অসুস্থ, তাদের দেহ সেই অনুযায়ী প্রতিক্রিয়া করে। ডাক্তাররা বলেন অনেক রোগ আসে শুধু ভয় আর দুশ্চিন্তা থেকে। তাই সবসময় ভাবতে হবে আমি সুস্থ, আমি শক্তিশালী। এই বিশ্বাসই বড় ওষুধ। স্যার, ভালোবাসা হারানোর ভয়টা কেমন? এটা মানুষের মনে ঈর্ষা, কষ্ট আর অস্থিরতা তৈরি করে। অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কেবল হারানোর ভয়ে। মনে রেখো,
ভালোবাসা যদি শেষও হয় তবুও ভালোবাসার ক্ষমতা আমাদের ভেতরে থাকে। এক দরজা বন্ধ হলে আরেক দরজা খোলে। স্বাধীনতা হারানোর ভয় কি ভেতর থেকে মানুষকে দুর্বল করে দেয়? হ্যাঁ, যাদের মনে সবসময় স্বাধীনতা হারানোর ভয় থাকে তারা নিজেরাই দাসের মতো হয়ে যায়। স্বাধীনতা শুধু বাইরের না, ভেতরেরও। যদি তুমি মানসিকভাবে স্বাধীন থাকতে পারো তবে যে কোনো পরিস্থিতিকে নিজের মতো কাজে লাগাতে পারবে। বার্ধক্যের ভয়টা কেমন? অনেকেই তো ভাবে বুড়িয়ে গেলে সব শেষ। না, এরা বয়স বাড়লে মানুষ অভিজ্ঞ হয়, প্রকৃতি যৌবন কেড়ে নেয় বটে, কিন্তু বদলে জ্ঞান আর প্রজ্ঞা দেয়। তাই বার্ধক্যকে ভয় নয় বরং উপহার হিসাবে নিতে হবে। শেষে মৃত্যুর ভয়, এটা তো সবাইকেই তাড়া করে। হ্যাঁ, কিন্তু মৃত্যু এমন কিছু না যা এড়ানো যায়। জন্ম হলে মৃত্যু হবেই, তাই মৃত্যুর ভয় না করে জীবনের দিকে মন দিতে হবে। যদি আমরা প্রতিদিনকে অর্থমহীন করি তবে মৃত্যু নিয়ে ভাবার প্রয়োজন নেই। স্যার, এখন সব পরিষ্কার। ভয় আসলে মনের তৈরি দেয়াল, যেটা ভেঙে ফেললেই আমরা মুক্তভাবে বাঁচতে পারব। ঠিক বলেছ আয়রা, ভয় হল মনের পিষ। আত্মবিশ্বাস, বিশ্বাস আর সাহসী এই ভয়কে পরাজিত করে। আলহামদুলিল্লাহ স্যার, এখন সবই বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ভালো হয়েছে আয়রা। এখন আমরা পরের অধ্যায় মানে চ্যাপ্টার 5 শুরু করব। সেখানে আরও নতুন কিছু শিখবে যেগুলো হয়তো আগে বই পড়েও বোঝনি। চ্যাপ্টার 5, তুমি কি অর্থের নিয়ন্ত্রণ করবে নাকি অর্থই তোমাকে নিয়ন্ত্রণ করবে? আজ আমরা চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো। এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে অর্থকে নিয়ন্ত্রণে রাখা যায় যাতে মানসিক শান্তি হারানো না যায়। যে কোনো জিনিস যা তোমার মনের শান্তি কেড়ে নেয় তা জীবনের সবচেয়ে বড় ধনকে ছিনিয়ে নেয়। তুমি যদি অতিরিক্ত আগ্রহী হয়ে অর্থের পিছনে ছোট বা এমন অর্থ অর্জনের চেষ্টা করো যা বুদ্ধিমত্তার সাথে ব্যয় করতে পারো না, তাহলে তুমি মনের শান্তি হারাবে। যে অর্থ তুমি গঠনমূলক পরিশ্রমের মাধ্যমে অর্জন করো তা সবচেয়ে বেশি তোমার উপকারে আসে। যুবকদের কাজের মাধ্যমে জীবনের শিক্ষা থেকে বঞ্চিত করা ভুল। যে কেউ সঞ্চয় করতে পারে এবং আয়ের একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করলে সে অর্থের আসল মূল্য বুঝতে শেখে। সঞ্চয় অনেক সুযোগের জন্য প্রস্তুত করে যা অন্যথায় হারিয়ে যেত। অনেক যুবক সাধারণত অর্থের প্রতি যথেষ্ট মূল্যায়ন জানায় না, বিশেষ করে যখন বড় অর্থ অর্জন করা বাকি থাকে। এটি স্বাভাবিক। অর্থের অভাব জীবনের ব্যয়কে কঠিন করে এবং মনের শান্তি নষ্ট করতে পারে। তাই যুবক অর্থের পিছনে ছোটে। জীবনের অনেক সময় সে তার উপার্জনের চেয়ে বেশি খরচ করতে পারে। যদি তার পরিবার থাকে তারা তাকে খরচ করতে সাহায্য করে। একজন সফল মানুষ খুব বেশি বয়স না হবার আগেই তার প্রয়োজনের বাইরে কিছু অর্থ জমা করতে শুরু করে। এই অর্থ সাধারণত বিনিয়োগ, রিয়েল এস্টেট, অন্যান্য কাজে যায়। যদি সে সত্যিই ধনাত্মক মানসিকতার মানুষ হয়, শীঘ্রই প্রপার্টি এবং অর্থের উল্লেখযোগ্য পরিমাণের মালিক হয়ে যাবে। একসময় সে অদৃশ্য সীমা পার করে যাবে। এখন সে ধনী সেই অর্থে যে তার প্রয়োজনের বাইরে উল্লেখযোগ্য অর্থ অবশিষ্ট আছে। নিশ্চয়ই সে যে কোনো যৌক্তিক ইচ্ছা পূরণ করতে পারবে, আর তাই তার আর্থিক রেকর্ড দেখাবে যে সে ধনী, কিন্তু তার মনের ভেতরের রেকর্ড দেখাবে যে সে শান্ত। সে মনের শান্তি পাবে যদি সে অর্থকে নিয়ন্ত্রণ করতে শেখে, কিন্তু পাবে না যদি অর্থ তাকে নিয়ন্ত্রণ করে। একজন ব্যক্তি যিনি বড় ছাপ ফেলেন, হতে পারে যে সে অতিরিক্ত হয়ে গেছে। বড় ছাপ মানে তার সম্পদের বড় প্রদর্শনী। কিছু মানুষ অতিরিক্ত দেখানোর ফলে তার আত্মার ডলার সমুদ্রে ডুবে যায়। কিছু বছর আগে একজন মানুষ যিনি কয়েক মিলিয়ন ডলার অর্জন করেছিলেন হঠাৎ দেউলিয়া হয়ে গেলেন। আইনজীবীরা যখন তার সম্পত্তি পরীক্ষা করলেন, দেখলেন একটা বড় গুদাম যার মধ্যে ছিল মূল্যবান আন্টিক আসবাবপত্র, চমৎকার চিত্রকর্ম, সবই দেউলিয়ার মালিকানা। কিন্তু সে কি কখনো এগুলো উপভোগ করেছিলেন? বেশিরভাগ কখনো খোলাও হয়নি। সে তার সম্পত্তির কথা বলত এবং নিজেকে ক্রসাস এর মতো দেখাত। এমনি ধন সংগ্রহের উন্মাদনা মনের শান্তির বিপরীত। তারা এটা আমার থেকে নেবে। দারিদ্র্যের ভয়েও ধনীর ভয়কে ডাকে। ধনী মানুষ তার অর্থ হারানোর ভয় পায় বা তার অর্থ জমা করার অধিকার হারানোর ভয় পায়। আমি একজন কোকা কোলা কোম্পানির প্রধান শেয়ার হোল্ডারের সঙ্গে পরিচিত ছিলাম। তার সম্পদ প্রায় $4 কোটি। তার কি মনের শান্তি ছিল?
না, সে সরকারের প্রতি ক্ষিপ্র এবং সন্দেহপ্রবণ ছিল। সে বলতো সরকার তাকে গরিব করে দেবে। শেষবার আমি তাকে দেখলাম, তখন সে আমাকে জিজ্ঞাসা করল, তুমি যদি আমার জায়গায় থাকতে কিভাবে মনের শান্তি রক্ষা করতে এবং অর্থ সঞ্চয় করতে? আমি বললাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম অর্থ সঞ্চয় করতাম না, কারণ তোমার অর্থ এবং মনের শান্তি একে অপরের শত্রু। আমি সব অর্থ ইউএস সেভিংস বন্ডে রূপান্তরিত করতাম, তারপর আগুনে দিতাম। মনের শান্তি হারিয়ে গেলে অর্থ সঞ্চয় করা মানে হলো সব দুঃখকে টেনে আনা। অর্থ চিমনিতে উঠে যাওয়া দেখার সময় আমার অনেক কষ্ট দূর হতো। সে বলল, হাস্যকর কথা বলো না। আমি বললাম, আমি জীবনে এত গম্ভীর কখনো ছিলাম না। যদি আমার সম্পদ আমাকে শান্তি না দিত, আমি প্রথমে মানুষকে কাজে দিতাম, তারপর আগুনে দিতাম, তারপর শিশুর মতো ঘুমাতাম এবং শান্তি অনুভব করতাম। কিছু মানুষ কেবল অর্থে ধনী হতে চায়, কিন্তু মানসিক শান্তি হারায়। গুরুত্বপূর্ণ হল তোমার শান্তি সবচেয়ে মূল্যবান, অর্থ নয়। একজন মানুষের কত টাকা প্রয়োজন? কার্নেগি বলতেন, মানুষের ধন থাকা উচিত যেন সে আরাম এবং জীবনের কিছু বিলাসিতা উপভোগ করতে পারে। অতিরিক্ত চাওয়া মানসিক চাপ দেয়। তাই পর্যাপ্ত আরামদায়ক জীবন এবং কিছু বিলাসিতা যথেষ্ট। এমন লক্ষ্য রাখলে এবং মানসিক শান্তি বজায় রাখলে অনেক সময় প্রত্যাশার চেয়ে বেশি উপার্জন হয়। অর্থ উপার্জনের মূল নীতি হল অন্যদের সাহায্য করে নিজের ব্যবসা উন্নতি করা, কাউকে দেখানো কিভাবে সে তার অর্থের মূল্য বৃদ্ধি করতে পারে, উৎপাদক এবং ভোক্তা একত্রিত করা। সঞ্চয় গুরুত্বপূর্ণ। ঋণ মানসিক শান্তি নষ্ট করে। সঞ্চয় শুধু অর্থ রাখার জন্য নয়, বরং এটি অর্থ ম্যানেজমেন্টের অভ্যাস শেখায়। ছোট অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করে ব্যয় লিস্ট বানিয়ে দেখো কত সঞ্চয় করা যায়। উদাহরণস্বরূপ, জুতো পালিশ, ধূমপান, মদ্যপান, বিনোদন, জুয়া, খারাপ ঋণ, অতিরিক্ত শয্যা, বিলাসিতা খাদ্য। প্রতিটি আইটেমের সাপ্তাহিক ব্যয় দেখো, যোগ করো এবং ভাবো কতটা সঞ্চয় করা যায়। আয়রা, এবার আমরা চ্যাপ্টার 5-এর আরও গভীর দিকগুলো শিখব। শুধু অর্থ উপার্জন নয়, কিভাবে সেটাকে নিজের বন্ধু বানানো যায় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যার, অর্থ কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ কিনা সবসময় আমার মনে হয় টাকা বেশি হলে সুখ আসবে? সত্যি কথা আয়রা, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সুখের চাবি নয়। অর্থ তোমাকে সুবিধে দিতে পারে, কিন্তু যদি তুমি সেটা নিয়ন্ত্রণ করতে না পারো, তা তোমাকে মানসিকভাবে দাস বানাতে পারে। ভাবো, কেউ সঞ্চয় করে, কিন্তু সবসময় চিন্তিত থাকে, আমি কি যথেষ্ট সঞ্চয় করেছি? সে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। ইতিহাস দেখায়, যারা গরিব থেকে ধনী হয়েছেন, তারা ভয় নয়, সাহসকে বেছে নিয়েছেন। স্যার, তাহলে সঞ্চয় করলে কি সব ঠিক হবে? না এরা, সঞ্চয় কেবল টাকা জমার বিষয় নয়। এটা শেখায় অর্থের মূল্য বোঝা, আত্মনিয়ন্ত্রণ এবং সুযোগের জন্য প্রস্তুত থাকা। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো, যেমন অতিরিক্ত মদ্যপান, ধূমপান, বিনোদনের জন্য অতিরিক্ত খরচ। এরপর দেখো কতটা সঞ্চয় সম্ভব। স্যার, কেউ ধনী হলে সব দেখানোর চেষ্টা করে, সেটা কি সমস্যা? হ্যাঁ আয়রা, যখন কেউ সম্পদ দেখানোর জন্য অত্যধিক চেষ্টা করে, তখন তার মানসিক শান্তি হারায়। যেমন কেউ কোটি কোটি টাকাও রাখলেও যদি সে আতঙ্কে থাকে যে কেউ আমার টাকা নেবে, সে সুখ পায় না। স্যার, তাহলে কতটা খরচ করা ঠিক? কার্নেগি বলতেন, মানুষের ধন থাকা উচিত যাতে সে আরাম এবং কিছু বিলাসিতা উপভোগ করতে পারে। অতিরিক্ত চাওয়া মানসিক চাপ দেয়। পর্যাপ্ত আরামদায়ক জীবন ও কিছু বিলাসিতা যথেষ্ট। অর্থ উপার্জনের মূল নীতি হল অন্যদের সাহায্য করে নিজের ব্যবসা উন্নয়ন করা, অর্থের মূল্য বৃদ্ধি শেখা, উৎপাদক ও ভোক্তাকে একত্রিত করা। স্যার, ঋণ কি বিপদ সৃষ্টি করে? অবশ্যই, ঋণ মানসিক শান্তি নষ্ট করে। সঞ্চয় শুধু অর্থ রাখার জন্য নয়, বরং এটি অর্থ পরিচালনার অভ্যাস শেখায়। যেমন, যদি তুমি সাপ্তাহিক ব্যয় তালিকা বানাও, জুতা পালিশ, ধূমপান, মদ্যপান, বিনোদন, জুয়া, অতিরিক্ত শয্যা, বিলাসিতা, তাহলে দেখতে পারবে কতটা সঞ্চয় সম্ভব। স্যার, তাহলে অর্থ নিয়ন্ত্রণ করলে কি শান্তি আসবে? হ্যাঁ এরা, যদি তুমি অর্থকে নিয়ন্ত্রণ করতে শেখো, তবে তা তোমার বন্ধু হবে। কিন্তু অর্থ যদি তোমাকে নিয়ন্ত্রণ করে, তবে সেটা তোমার মানসিক শান্তি চুরি করবে। মনের শান্তি সবথেকে বড় সম্পদ। আলহামদুলিল্লাহ, স্যার, সব বুঝতে পারছি।
এখন আমি চ্যাপ্টার 5-এর শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারব। ভালো হয়েছে আয়রা। চ্যাপ্টার 6 ধন ভাগ করার সৌভাগ্য ও কলা। ধন ভাগ করা একটি আশ্চর্যজনক শক্তি। ধন ভাগ করা মানে শুধু টাকা দান নয়। তোমার ধন যত বেশি ভাগ হবে তত বেশি ফিরে আসে। এবং ভাগ করা মানে অর্থ ছাড়াও আরও অনেক ধন ভাগ করা যায়, যেমন জ্ঞান, তোমার শেখা অভিজ্ঞতা অন্যকে শেখানো, সময়, নিজের সময় দিয়ে কাউকে সাহায্য করা, দক্ষতা, নিজের স্কিল অন্যের জন্য ব্যবহার করা, ভালোবাসা ও সদ্ভাবনা, মন দিয়ে সহযোগিতা করা। আজকের মিলিয়নিয়াররা বলেন, ধন এতটা ছড়িয়ে গেছে যে যে কেউ ধনী হতে পারে। ঘরে ভরে ভাগ করার মাধ্যমে তুমি শান্তি, সাফল্য এবং মানসিক স্বস্তি লাভ করো। আর যখন ধন বেশি হবে, তুমি আরও বুদ্ধিমত্তার সাথে ভাগ করতে পারবে। ধন উপার্জন ও ভাগ করার সঠিক পদ্ধতি। তুমি যখন ধন উপার্জন করবে, 1. নেতিবাচক চিন্তা দূরে রাখো। 2. নিজের পরিশ্রম ও যোগ্যতা ব্যবহার করো। 3. উপার্জিত ধন নিজের প্রয়োজন ও অন্যদের সাহায্যে ব্যয় করো। সফল মানুষরা শুধু ধন নয়, চরিত্রও গড়ে তোলে। অর্থ অর্জন ও নিজের ক্ষমতা বোঝার মধ্যে প্রগাঢ় সম্পর্ক আছে। অর্থ এবং মানসিক শান্তি দুটোই অর্জন করা সম্ভব। এডওয়ার্ড চোটের উদাহরণ। ওয়ার্ল্ড ওয়ার 2-তে এডওয়ার্ড চোট 90% সময় অন্যদের সাহায্যে ব্যয় করেছিলেন। 80% সময় ওয়ার বন্ডস বিক্রির জন্য, 10% সময় সহকর্মীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য, 10% সময় নিজের লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য। অনেকে ভাবতে পারে, কেউ যদি 90% সময় দেয় তার ব্যবসা ধ্বংস হবে। কিন্তু বাস্তবতা, প্রথম 3 মাসে $15 লক্ষ বিক্রি। অনেক মানুষ মনে রাখল তার সেবা এবং তার কাছে এলো। শিক্ষা, ভাগ করার মাধ্যমে ব্যবসা ও ধন দুটোই বৃদ্ধি পায়। বই ও জ্ঞানের মাধ্যমে ভাগ করা। অ্যান্ড্রু কার্নেগি লক্ষ লক্ষ ডলার দিয়ে বই পাঠাগার তৈরি করেছিলেন। আমার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অনেককে দান করা হয়েছিল। একজন ছাত্র ওকল্যান্ড থেকে $200 নিয়ে শুরু করেছিল। বই দান করে পরিণতি, ব্যবসা বৃদ্ধি, বন্ধুত্ব গড়ে উঠল, ধন বৃদ্ধি পেল। মূল শিক্ষা, জ্ঞান ও দান জীবনে ধন ও সম্পর্ক বৃদ্ধি করে। ঘরে ভাগ করার গুরুত্ব। সুখী পরিবার মানে ভাগাভাগি, প্রেম, শান্তি। স্বামী স্ত্রী ভাগ করলে সুখ বাড়ে। স্ত্রী নিজের অর্থ রাখলে স্বাধীনতা ও সম্মান। সমস্যা আসে যখন কেউ ভাগ করে না। উদাহরণ, বিউটি পার্লারে মহিলারা স্বামীর থেকে অর্থ পাবার কৌশল ব্যবহার করে। স্বামী ভাগ করলে স্ত্রী তো ভালোবাসা ও সহযোগিতা ভাগ করে। লাভ, সেক্স, মানি 3টি মূল প্রেরণা। ভালোবাসা, যৌন ইচ্ছা ও অর্থ প্রায় পৃথিবী নিয়ন্ত্রণ করে। যদি তুমি ভাগ করতে শেখো, তাহলে সুখ, প্রেম ও ধন একসাথে বাড়ে। ভাগ করার 3টি প্রধান পদ্ধতি। 1. দক্ষতা বা জ্ঞান ভাগ করো। উদাহরণ, আইনজীবী স্বেচ্ছায় কাজ করেন, কারিগররা স্কিল দিয়ে সাহায্য করে। 2. ফাঁক পূরণ করো। উদাহরণ, লনমোয়ার ধার দেওয়া। প্রথমে সমস্যা হলেও শেষ পর্যন্ত সম্পর্ক শক্তিশালী হয়। 3. প্রশংসা ও স্বীকৃতি ভাগ করো। উদাহরণ, কর্মীর ভালো কাজের প্রশংসা, সে আরও ভালো কাজ করবে। মূল শিক্ষা, ভাগ মানে শুধু অর্থ নয়, জ্ঞান, সময়, ভালোবাসা ও সহযোগিতা। ল অফ কম্পেনসেশন, প্রতিদান আইন। তুমি যা দাও তা ফিরে আসে, গুণিত হয়ে। ভাগ করলে তুমি বড় হও, অন্যকে সাহায্য করো। ধন সৃষ্টি ও সুখ। ধন উপার্জন প্লাস ভাগ, আরও ধন, আরও সুখ। ঘরে শান্তি, তাই বাইরে শান্তি হয়। জীবনের একটি অংশে সাফল্য অন্য অংশেও সাহায্য করে। শেয়ার করার সহজ উদাহরণ। 1. পথের একজন অপরিচিতকে দিক নির্দেশনা। 2. ছোট সাহায্য, সময় বা জিনিস দিয়ে। 3. প্রশংসা ও স্বীকৃতি, অন্যের ভালো কাজকে লক্ষ্য করা। মূল শিক্ষা, যত বেশি দাও তত বড় হও। স্যার, সত্যি কি ধন ভাগ করলে আমাদের জীবনে আরও ধন আসে? আমি বুঝতে পারি না, এটা কি শুধু টাকা ভাগ করার কথা? না আয়রা, ধন ভাগ মানে শুধু টাকা নয়,
সময়, জ্ঞান, দক্ষতা, ভালোবাসা ও সদ্ভাবনা ভাগ করাও ধন বৃদ্ধি করে। যখন তুমি অন্যকে সাহায্য করবে, অর্থ, জ্ঞান বা সময়, তুমি কেবল অন্যকে সমৃদ্ধ করছো না, নিজের ভিতরেও প্রতিদান, সম্মান ও শান্তি তৈরি করো। এক্সাম্পল: WW2 এর এডওয়ার্ড চোট তার সময়ের 90% অন্যকে সাহায্যে ব্যয় করেছিলেন, অথচ 3 মাসে $1.5 মিলিয়ন বিক্রি করলেন। ভাগ করার মাধ্যমে ধন বৃদ্ধি পায়। কিন্তু স্যার, যদি আমি খুব ছোট পরিমাণ ভাগ করি, তাহলে কি কোনো প্রভাব থাকবে? অবশ্যই। ছোট কিছু ভাগ করলেই ল অফ কম্পেনসেশন কাজ করে, অর্থাৎ তুমি যা দাও তা ফিরে আসে, গুণিত হয়ে। এক্সাম্পল: ওকল্যান্ডের এক ছাত্র মাত্র $200 দিয়ে বই দান করেছিলেন। ফল: ব্যবসা বৃদ্ধি, বন্ধুত্ব তৈরি, ধন বৃদ্ধি। এক্সারসাইজ: প্রতিদিন 1 মিনিট ধরে ভাবো আজ কার জন্য তুমি কিছু ভাগ করতে পারো, সেটা লিখে রাখো। স্যার, ধন ভাগ করা কি পরিবারের মধ্যে সম্পর্কও শক্ত করে? হ্যাঁ, ভাগাভাগি, প্রেম এবং সহযোগিতা বাড়ায়। এক্সাম্পল: স্বামী যদি অর্থ ভাগ করে দেন, স্ত্রীও ভালোবাসা ও সহযোগিতা ভাগ করে। লাইফ টিপ: পরিবারে প্রতিদিন 1 থেকে 2 মিনিট আলাপ করে ভাগাভাগি চর্চা করো। খুব ছোট পদক্ষেপেও সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু কখনো কি ভাগ করা ক্ষতি করতে পারে, যেমন ব্যবসা বা সময়ের অপচয়? শুরুর দিকে কিছু সমস্যা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ক ও বিশ্বাস শক্ত হয়। এক্সাম্পল: লন মোয়ার ধার দেওয়া। শুরুতে ঝামেলা হলেও শেষ পর্যন্ত সম্পর্ক ও সম্মান বৃদ্ধি পায়। রিফ্লেকশন টিপ: ভাগ করার সময় ধৈর্য ধরো, প্রতি ছোট বিনিয়োগ বড় আয় রূপ নেবে। স্যার, আমি শুধু জ্ঞান ভাগ করলেও লাভ করতে পারি? অবশ্যই। জ্ঞান ভাগ করলে মানুষকে সমৃদ্ধ করো, বন্ধুত্ব তৈরি হয়, নিজের আত্মবিশ্বাস ও ধন বৃদ্ধি পায়। এক্সাম্পল: অ্যান্ড্রু কার্নেগি লক্ষ লক্ষ ডলার দিয়ে বই পাঠাগার তৈরি করেছিলেন। তার দান মানুষের জীবন পরিবর্তন করল এবং তার নাম অমর হয়ে গেল। স্যার, শুধু জ্ঞান ভাগ করলেও লাভ হবে কি? অবশ্যই। জ্ঞান ভাগ করলে মানুষকে সমৃদ্ধ করো, বন্ধুত্ব তৈরি হয়, নিজের আত্মবিশ্বাস ও ধন বৃদ্ধি পায়। এক্সাম্পল: অ্যান্ড্রু কার্নেগি লক্ষ লক্ষ ডলার দিয়ে বই পাঠাগার তৈরি করেছিলেন। তার দান মানুষের জীবন পরিবর্তন করল এবং তার নাম অমর হয়ে গেল। ভালোবাসা এবং অর্থ একসাথে কিভাবে বৃদ্ধি পায়? ভালোবাসা, যৌন ইচ্ছা, অর্থ, এই 3টি মূল প্রেরণা প্রায় পৃথিবী নিয়ন্ত্রণ করে। যদি তুমি ভাগ করতে শেখো, সুখ, ভালোবাসা এবং ধন একসাথে বৃদ্ধি পায়। লাইফ টিপ: প্রতিদিন অন্তত একবার কারোর জন্য সময়, প্রশংসা বা সাহায্য দাও। স্যার, ভাগ করার 3টে প্রধান পদ্ধতি কি? হ্যাঁ আয়রা। 1. দক্ষতা বা জ্ঞান ভাগ করা। আইনজীবী স্বেচ্ছায় কাজ করেন, কারিগররা স্কিল দিয়ে সাহায্য করে। 2. ফাঁক পূরণ করা। অর্থ, সময় বা কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করা। 3. প্রশংসা ও স্বীকৃতি ভাগ করা। অন্যের ভালো কাজকে লক্ষ্য করা এবং প্রশংসা করা। এই 3টি নিয়ম মেনে চললে তুমি ধন, সম্পর্ক এবং মানসিক শান্তি সবই অর্জন করতে পারবে। তাহলে ভাগ করা মানে শুধু টাকা নয়, কিন্তু ধনও বাড়ায়। ঠিক তাই। ধন উপার্জন যোগ ভাগ সমান আরও ধন, আরও সুখ। ঘরে শান্তি, বাইরে শান্তি। জীবনের একটি অংশ সফলতা অন্য অংশেও সাহায্য করে। এক্সাম্পল: একজন অপরিচিতকে পথের দিক নির্দেশনা, ছোট সহায়তা বা প্রশংসা দিয়ে তুমি বড় মূল্য তৈরি করো। স্যার, এত কিছু শেখার পরে আমি বুঝতে পারছি ভাগ করা সত্যি শক্তিশালী। ধন্যবাদ। চলো ধীরে ধীরে পরবর্তী অধ্যায় শুরু করি। মনে রেখো, ভাগ করার ক্ষমতা তুমিই তৈরি করছো, এটাই আসল শক্তি। আমি প্রস্তুত স্যার। আবারও ধন্যবাদ এত বিশদ ব্যাখ্যার জন্য। অধ্যায় 7: নিজের স্বাস্থ্যকর অহংকার গড়ে তোলা। তোমার সব ক্ষমতা ও ব্যক্তিত্ব তোমার অহংকারে প্রকাশ পায়। অনেক মানুষের অহংকার সবসময় পুরো শক্তিতে কাজ করে, আর কারো কারো জন্য এটা নিয়ন্ত্রণ করতে হয়। বেশিরভাগের জন্য এটা ভালো যে তারা কিছু অহংকার উত্তেজক পদ্ধতি খুঁজে ব্যবহার করেন। তোমার নিজস্ব অহংকার উত্তেজক হতে পারে পোশাকের ধরনে, নিজের প্রকাশে,
তোমার চারপাশের পরিবেশে, কোনো প্রতীকী জিনিসে বা অন্য কোনো ব্যক্তিগত অর্থবহ কথে। অহংকার এমন শক্তির সাথে যুক্ত হতে পারে যা নিজের সীমার বাইরে কাজ করে। তোমার অহংকারের মাধ্যমে তুমি এমন নিজের প্রকাশে পৌঁছাতে পারো যা তোমার সমৃদ্ধিতে প্রতিফলিত হয়। আমি আগেও বলেছি এবং আবার বলবো, নিজের মন জানা এবং নিজের পথে চলা প্রয়োজন। স্বাস্থ্যকর অহংকার কি? শান্ত মনের মানুষেরও অহংকার স্বাস্থ্যকর হয়। কিছু মানুষের কাছে স্বাস্থ্যকর অহংকার বলতে মনে হয় এমন একজন লোকের ছবি যিনি উচ্ছ্বসিত এবং আত্মপ্রশংসিত, তবে তা সবসময় প্রযোজ্য নয়। তোমার অহংকার যা তুমি পৃথিবীর কাছে দেখাও তা বহু বছর ধরে শৈশবের প্রভাব, পরবর্তী প্রভাব ও অন্যান্য অনেক কারণে তৈরি হয়েছে। তোমার অহংকার তোমার আঙুলের ছাপের মতোই অনন্য এবং যা তোমার জন্য স্বাস্থ্যকর তা অন্য কারো জন্য নাও হতে পারে। প্রায়শই অহংকারে কিছু অহংময়িকা থাকে, কিন্তু এটা সাধারণ অহংকারের চেয়ে অনেক শক্তিশালী এবং সূক্ষ্ম। কল্পনা করো, অহংকার একটি অদৃশ্য অংশ যা তোমাকে শক্তিশালী ও সক্ষম করে বা বাধা দেয়। তুমি যেভাবে প্রভাব দাও তার ওপর নির্ভর করে। বড় মনও মাঝে মাঝে নিজেকে হতাশ বোধ করে। সত্যি মহান মানুষেরা এ অনুভব করেন এবং দ্রুত তাদের অহংকার পুনরুদ্ধার করেন। এই অধ্যায়ের উদ্দেশ্য হল কিছু সরল এবং চমকপ্রদ অহংকার উত্তেজক পদ্ধতি দেখানো যা অন্যরা ব্যবহার করেছে এবং যার মধ্যে থেকে তুমি নিজের জন্য উপযুক্ত পদ্ধতি বেছে নিয়ে নিখুঁত করতে পারো। পোশাক এবং আত্মবিশ্বাস। পুরনো এবং সাধারণ পরামর্শ হল ভালো পোশাক এবং পরিচ্ছন্নতা অহংকার বাড়ায়। তবে একজন মানুষকে দেখাও যিনি জানতেন পোশাক গুরুত্বপূর্ণ, কিন্তু তার গভীর অহংকার এটিকে ছাড়িয়ে যায়। উদাহরণস্বরূপ এডউইন সি বার্নস, যিনি থমাস এডিসনের ব্যবসায়িক সহযোগী ছিলেন, তিনিও জানতেন পোশাকের শক্তি, কিন্তু তার অহংকার পোশাকের বাইরে শক্তিশালী ছিল। বার্নসকে প্রথমবার দেখার সময় তিনি ব্যয়বহুল পোশাক পরতেন, কিন্তু তার সাহস এবং আত্মবিশ্বাস পোশাকের চেয়ে বেশি ছিল। তিনি ছোটখাটো ব্যর্থতা বা অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলা করতে পারেন, কারণ তার অহংকার অভ্যন্তরীণভাবে শক্তিশালী। শৈশব এবং প্রভাব। তোমার শৈশবের প্রভাব তোমার বর্তমান আচরণে প্রকাশ পায়। কিছু প্রশ্ন ভাবো। তোমার শৈশবে পর্যাপ্ত খাবার, পোশাক ও আশ্রয় ছিল? তোমার পিতামাতা বা প্রভাবশালী কেউ কি তোমাকে ছোট দেখাত বা অন্যদের চেয়ে কম বুদ্ধিমান মনে করত? তুমি কি প্রায়শই খারাপ বা অসমর্থ হিসেবে লেবেলড হতে? পড়াশোনা ও শিক্ষা যথেষ্ট ছিল যাতে তুমি পরবর্তীতে নিজেকে কম বুদ্ধি মনে না করো? তোমার শারীরিক অবস্থা, অর্থাৎ দেহের উচ্চতা, ওজন বা চেহারা কি তোমাকে আলাদা বা বিব্রত করে তোলে? পারিবারিক পরিবেশ কেমন ছিল? শান্ত, আনন্দময়, বিব্রত? এই প্রশ্নের মাধ্যমে তুমি শৈশবের বিভিন্ন প্রভাব জানতে পারবে, যা এখন তোমার অহংকারের প্রতিফলন ঘটায়। বিক্রেতা এবং অহংকার। একজন ভালো বিক্রেতা তার অহংকারের মাধ্যমে বিক্রি করে। বিক্রেতার প্রথম শর্ত, নিজেকে এবং পণ্যকে ভালো মানো। যদি বিক্রেতার অহংকার শক্তিশালী হয়, সে সহজেই বিশ্বাস এবং আত্মবিশ্বাস ধরে রাখে। কখনো কখনো বিক্রেতার সফলতা নির্ভর করে কিছু অহংকার সক্রিয় ফ্যাক্টর বা বাইরের পরিস্থিতির উপর। যেমন, একজন বিক্রেতা নিজেকে অশ্রবণ শক্তির উপন্ন বলে ভাবতে পারে, যাতে না শব্দগুলি এড়ানো যায়। সত্যিই শারীরিক প্রতিবন্ধকতা অবসান বা উৎসাহের কারণ হতে পারে, তা নির্ভর করে অহংকারের শক্তির উপর। অহংকার এবং ধন। যখন অহংকার শক্তিশালী, এটি সফলতা আকর্ষণ করে। যদি অহংকার দুর্বল হয়, এটি পুনরুদ্ধার করা যায় উপযুক্ত আত্মচিত্র এবং প্রদর্শনের মাধ্যমে। উদাহরণ, একজন মানুষ যা ভালো জীবনযাপন গেয়েও হুন্ড, কিন্তু হঠাৎ তার মান কমে যায়, সে তার অহংকার পুনরুদ্ধার করতে পারে ধনসম্পদ এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে। এটি এমনকি সাময়িক প্রদর্শনের মাধ্যমেও অহংকারকে ইয়েস মনোবৃত্তি ফিরে আনতে সাহায্য করে। নিজের অহংকার উত্তেজক খুঁজে বের করা। অহংকার অত্যন্ত ব্যক্তিগত। অন্যের উদাহরণ লক্ষ্য করো এবং নিজের উপায় খোঁজো। কেউ ভালো পোশাক বা গাড়ি দেখিয়ে অহংকার বাড়ায়, কেউ হীরের আংটি বা গল্ফ ব্যাগ ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেকের জন্য আলাদা, এবং নিজেকে জানা হলো চাবিকাঠি। অহংকারের শক্তি। যখন একজন মানুষ নিজের অহংকারের নিয়ন্ত্রণকর্তা হয়, তখন সে সব কিছুর প্রভু হয়। সে কখনো অভাব অনুভব করবে না, কারণ সে সবসময় যথেষ্ট উপায় খুঁজে পাবে। সে কখনো ভয় পাবে না, কারণ তার মন ভয়মুক্ত। সে স্বাধীন এবং সফল জীবনযাপন করবে। স্বাস্থ্যকর অহংকার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সফলতার মূল। সারাংশ: স্বাস্থ্যকর অহংকার আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং স্বতন্ত্র। বিক্রেতার উদাহরণ: আত্মবিশ্বাস এবং অহংকার বিক্রি বাড়ায়। ধন এবং অহংকার
শক্তিশালী অহংকার সফলতা আকর্ষণ করে। নিজস্ব অহংকার উত্তেজক, পোশাক, হীরের আংটি, গাড়ি বা অন্যান্য প্রতীক। পরামর্শ: নিজের অভ্যন্তরীণ শক্তি জানো, প্রয়োজন হলে সাময়িক প্রদর্শন ব্যবহার করো। স্যার, সত্যি কি আমরা নিজে মনের অন্ধকার ও দুর্বলতা নিয়ন্ত্রণ করতে পারি, নাকি কখনো এগুলো আমাদের ওপর কর্তৃত্ব করে? সিআইরা, সত্যিই সম্ভব, কিন্তু প্রথমে স্বীকার করতে হবে যে সব মানুষই কখনো না কখনো দুর্বল হয়। প্রধান কাজ হল এই দুর্বলতা চিহ্নিত করা এবং ধাপে ধাপে শক্তিশালী হওয়া। উদাহরণস্বরূপ, যদি তুমি প্রতিদিন নিজের ভয় বা অনিশ্চয়তা লক্ষ্য করো, তারপর তাকে মোকাবিলা করার জন্য ছোট ছোট অভ্যাস শুরু করো, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু স্যার, যদি আমরা বারবার ব্যর্থ হই, তাহলে কি মনোবল হারানো স্বাভাবিক নয়? অবশ্যই স্বাভাবিক। ব্যর্থতা হল শেখার অংশ, কিন্তু ব্যর্থতার প্রতি মনোভাবই গুরুত্বপূর্ণ। মনে রেখো, ভাগ করা এবং ধৈর্য এই শক্তি। ব্যর্থতার সময় নিজেকে প্রশ্ন করো, কি শিখলাম, কিভাবে পরের বার উন্নতি করব। এই মনোভাবই তোমার মনের নিয়ন্ত্রণ বাড়াবে। স্যার, আমরা কি সত্যিই নিজের অহংকার বা ইগো ব্যবহার করে অন্যকে প্রভাবিত করতে পারি, কিন্তু নিজের ক্ষতি না করে? হ্যাঁ, তবে এটি দক্ষতা প্রয়োজন। ইগো বা অহংকার এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এটি তোমাকে আত্মবিশ্বাসী করে, অন্যকে অনুপ্রাণিত করে, কখনো নেতিবাচক মনোবৃত্তি সৃষ্টি না করে। উদাহরণস্বরূপ, হেনরি ফোর্ড নিজের দক্ষতা এবং বিশ্বাসকে শক্তিশালী করতেন, কিন্তু অন্যকে অনুপ্রাণিত করতেও ব্যর্থ হননি। হাউকে আমরা মনের 3টে স্তর চিহ্নিত করতে পারি এবং কোন স্তরে বেশি মনোযোগ দেওয়া উচিত? মনকে 3 ভাগে ভাগ করো। বাইরের স্তর, শব্দ ও মানুষের মতামত আসে, এখানে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। মধ্যম স্তর, গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে, এখানে সামান্য মনোযোগ। অন্তরের স্তর, শুধুমাত্র তুমি এবং নিজের চিন্তা, এখানে পরিকল্পনা, শান্তি ও শক্তি অর্জন করা যায়। লাইফ টিপ: প্রতিদিন অন্তরের স্তরকে শক্ত রাখো। সকালে 10 মিনিট নিজেকে প্রশ্ন করো, আজ কি শিখলাম, কোন পদক্ষেপ নেব। স্যার, আমরা কি সত্যি ধন ভাগ করলে আরও ধন আনতে পারি, নাকি এটা শুধুই কথিত কথা? সিআইরা, এটা একদম বাস্তব। ভাগ করা মানে হলো নিজেকে প্রশিক্ষণ দাও সুখ এবং শান্তি ভাগ করার। উদাহরণ, অ্যান্ড্রু কার্নেগি সম্পদ ভাগ করতেন, আর সেই ভাগাভাগি তার মানসিক শান্তি ও সাফল্য আরও বাড়িয়েছে। লেসন: ভাগ করো, কিন্তু খারাপ মনোবৃত্তি ছাড়ো। সর্বশেষে স্যার, আমাদের প্রতিদিনের জীবনে এই শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করা উচিত? প্রতিদিন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো, লক্ষ্য ঠিক করো, বিশ্বাস অটল রাখো। উদাহরণ, ছোট কাজগুলো তালিকাভুক্ত করো, একটি নতুন স্কিল শেখা, একটি ছোট প্রজেক্ট শেষ করা। ধৈর্য ধরে এগিয়ে যাও, ভুল হলে তা বিশ্লেষণ করো এবং পরের দিন উন্নতি করো। লাইফ টিপ: মনে রেখো, ছোট অভ্যেসই বড় পরিবর্তনের সূত্র। ঘরে শান্তি থাকলে বাইরে শান্তি হয়। ধন্যবাদ স্যার, এত সহজ করে বোঝানোর জন্য। এখন আপনি চাইলে পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আর বন্ধুরা, তোমরা কেমন উপভোগ করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কোথাও কোনো ইমপ্রুভ করা যায় সেটাও বলবে। মনে রেখো, আমার আসল উদ্দেশ্য হলো শুধু তোমাদের বোঝানো, তাই কোনো প্রশ্ন বা মন্তব্যেই দ্বিধা করো না। লাইট বন্ধ। অধ্যায় 8: যৌন আবেগকে অর্জনের শক্তিতে রূপান্তরিত করা। প্রত্যেক পুরুষের মধ্যে এই ক্ষমতা আছে যে তার যৌন আবেগের কিছু অংশকে এমন এক শক্তিতে রূপান্তরিত করতে পারেন যা তাকে সফলতার দিকে নিয়ে যাবে। এই ক্ষমতা তখনই বাড়ে যখন আপনি এটা ব্যবহার করার ইচ্ছা দেখান। অনেক যুবক যৌনতার কেবল শারীরিক দিকটুকুই দেখে ফেলেন, ফলে তারা 40 বা তার বেশি বয়সে এসে বোঝেন যে যৌন শক্তিকে রূপান্তরিত করে জীবনের অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায়। এটা যৌনতা শারীরিক দিকের সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করে না। যৌনতা নিজেই জীবনের রূপান্তরিকারী শক্তি। একটি বই কখনো আগুনে ধরা দেয় এবং লেখক জানে যে সে মানুষের জ্ঞানে স্থায়ী কিছু যোগ করেছে। আমার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের ক্ষেত্রেও এমনই হয়েছে। যদিও এটি ব্যক্তিগত সফলতার বিজ্ঞানের উপর অনেক বইয়ের মধ্যে একটা মাত্র, সম্ভবত এর বিক্রয় আমার অন্যান্য সব বইয়ের মিলিত বিক্রয়কেও ছাড়িয়ে গেছে। আমি অনেক কাছে জিজ্ঞেস করেছি, কেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ প্রায় 30 বছর ধরে এত জনপ্রিয় এবং কেন সাম্প্রতিক সংস্করণও নতুনভাবে শুরু করতে পেরেছে। তারা বলে বইটি অন্যগুলোর তুলনায় বেশি অনুপ্রাণিত করে। আমি জানি এর কারণও। আমি প্রথমবার বইটি লিখেছিলাম 1933 সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের স্টাফ হিসেবে কাজ করার সময়।
মূলত আমি সময় কাটানোর জন্য লিখেছিলাম, কোনো চেষ্টা করিনি যাতে আমার ব্যক্তিগত চুম্বকীয় শক্তি বইয়ে প্রতিফলিত হয়। পরে যখন প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম, তখন দেখলাম বইটি কিছুটা অভাব বোধ করছে। সেই অভাব পূরণের উত্তর আসলে বইটির একটি অধ্যায়ে ছিল, যৌন আবেগের রূপান্তর। তখন আমি পুরো বইটি পুনর্লিখন করি এবং ফলাফল ছিল চমকপ্রদ। যে কোনো কাজই যৌন আবেগ দিয়ে পূর্ণ হলে তা শক্তিশালী, ইতিবাচক এবং লাভজনক হতে পারে। মনে রাখবেন, যৌন আবেগের রূপান্তর মানে যৌনতার শারীরিক প্রকাশকে বাদ দেওয়া নয়, এটি হল শক্তি অন্য কাজে মনোনিবেশ করার উপায়। যৌন আবেগ কি? প্রকৃতির অনুযায়ী উদ্ভিদ এবং প্রাণী শুধু নির্দিষ্ট মৌসুমে যৌন ক্রিয়ায় যুক্ত হয়। মানুষ সবসময় যৌনক্রিয়া জানে। সম্ভবত এই জন্য মানুষ এই শক্তি অনেক সময় ভুলভাবে ব্যবহার করেন। কেউ এটা নিয়ে সচেতন নয়, কেউ অতিরিক্ত উৎসাহী। যদি যৌন শক্তিকে একটি মহা সৃজনশীল শক্তি হিসেবে দেখা যায়, শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য নয়, বরং সব মহান এবং স্থায়ী কাজের জন্য, তাহলে বুঝতে পারবে যৌন রূপান্তর কি করতে পারে। এটি হল যৌন শক্তি অন্য কাজে ফোকাস করা, যা অর্জনের শক্তিকে অসীমভাবে বাড়িয়ে দেয়। এটি যৌন শক্তি কমায় না, বরং শক্তি অন্য চ্যানেলে পাঠানোর মতো। এটি পরিষেতিকে বেশি ভালোভাবে কাজে লাগে। সফলতা অর্জন করতে যদি আপনি সফল মানুষের উদাহরণ দেখেন, তবে আপনার বুঝতে সুবিধা হবে। সফল মানুষের মধ্যে যৌন শক্তি বেশি থাকে। অন্যদিকে যারা সফল হয়নি, তারা সারা জীবন যৌন শক্তির কেবলমাত্র শারীরিক দিকটিই ব্যবহার করে থাকেন, যার পরিণাম হল তারা ভালো কিছু করতে পারেন না। একটি বিক্রয় করতে গেলে কিছু কিছু মানুষের দেখা যায় যারা দেখতে গৃহহীনের মতো। তারা অতি সহজেই একটি কঠিন বিক্রয় সম্পূর্ণ করে। অনেক বিখ্যাত আর্টিস্ট বা বিজ্ঞানী তাদের যৌন শক্তিকে ব্যবহার করে শিল্প এবং উদ্ভাবনের কাজে লাগিয়েছেন। সম্ভবত ইতিহাসে এমন অনেককেই দেখা যায় যারা তাদের যৌন শক্তিকে তাদের সাফল্যের শক্তিতে রূপান্তর করেছেন। যারা উদাহরণস্বরূপ বলা যায় জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উইলিয়াম শেক্সপিয়ার, আব্রাহাম লিঙ্কন, রাল্ফ ওয়াল্ডো এমারসন, এডওয়ার্ড চোয়ার্ট, হেনরি ফোর্ড। তারা যৌন শক্তির শিকার ছিলেন না, বরং তারা তা ব্যবহার করে মহান সাফল্য অর্জন করেছেন। যৌন শক্তি এবং ষষ্ঠ ইন্দ্রিয়। যৌন শক্তি মানসিক শক্তির সঙ্গে যুক্ত। এটি মস্তিষ্ককে সাধারণ সীমার বাইরে নিয়ে যেতে পারে। এক মহান বক্তা তার যৌন শক্তি ব্যবহার করে শ্রোতাদের আবেগ উদ্দীপিত করতেন। এক মহান বিজ্ঞানী যৌন শক্তি ব্যবহার করে উদ্ভাবনের সমস্যার সমাধান করেছিলেন। মূলত যৌন রূপান্তর হল শারীরিক আকর্ষণ বা ইচ্ছাকে অন্য কোনো কাজে প্রকাশ করার ক্ষমতা। এটি যৌনক্রিয়াকে ক্ষতি করে না, বরং একই শক্তি অন্যভাবে কাজে লাগে। যুবকরা শিখুক। অনেক মানুষ 40 বা তার বেশি বয়সে সফল হন। কেন? কারণ তারা যৌন শক্তিকে শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে ব্যবহার করেছেন এবং বুঝতে পারেননি যে এটি ক্যারিয়ার, মনঃশান্তি এবং ব্যক্তিত্ব বিকাশে কতটা সাহায্য করতে পারে। স্মার্টভাবে যৌন শক্তি ব্যবহার করে একজন পুরুষ ক্যারিয়ার গড়তে পারেন, ব্যবসায় সফলতা আনতে পারেন, নিজের ব্যক্তিত্বকে আকর্ষণীয় এবং শক্তিশালী করতে পারেন। যদি একজন পুরুষ যৌন শক্তিকে সচেতনভাবে বা অবচেতনভাবে রূপান্তরিত করতে শেখে, তাহলে এটি তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। প্রেম এবং পার্টনারশিপের শক্তি। যৌন শক্তি কেবল নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়, সঙ্গীর সাথে সম্পর্ক এটি শক্তি এবং উদ্দীপনার উৎস হতে পারে। এটি বিবাহের সুখের সাথে সম্পর্কিত এবং ক্যারিয়ারও আগিয়ে নিয়ে যেতে পারে। পুরুষদের প্রেরণা প্রায়শই আসে নারীদের সন্তুষ্ট এবং রক্ষা করার ইচ্ছা থেকে। প্রাগৈতিহাসিক শিকারী যেমন অন্যদের তুলনায় বেশি শিকার আনতেন, আজকের শিকারীরা অর্থ এবং আরাম এনে সঙ্গীর জন্য। এবং ইতিহাসে দেখা যায় অনেক মহান পুরুষ যেমন আব্রাহাম লিঙ্কন নারী প্রভাব দ্বারা তাদের শক্তি এবং লক্ষ্য পূর্ণ করেছেন। চূড়ান্ত শিক্ষা। যৌন শক্তি শুধু যে শারীরিক তা নয়, এটি সৃজনশীলতা, মনোবল, উদ্ভাবন এবং সাফল্যের শক্তি। যৌবনে এটা বুঝে ব্যবহার করলে সাফল্য অনেক তাড়াতাড়ি আসে। যৌন শক্তি রূপান্তর শিখলে জীবন এবং ক্যারিয়ার দুটোই বিকশিত হয়। প্রেম এবং পার্টনারশিপের শক্তি যৌন শক্তিকে আরও কার্যকর করে তোলে। অধ্যায় 9। জীবনে সফল হতে চাইলে নিজেকে সফল হতে শিখুন। কেবল সেই মানুষই সত্যি জানে তার নিজের ক্ষমতা, তার নিজের প্রতিভা এবং সে কিভাবে বড় সফলতা অর্জন করতে পারে, যিনি তার সত্যিকার নিজকে খুঁজে পেয়েছেন। আমাদের নিজেদের জীবনটাই জীবন ধারণ করা উচিত, আর এই মানসিকতা ছোটবেলা থেকেই গড়ে তোলা উচিত। নিজের হয়ে থাকা মানে আসে নিজেকে নিয়ন্ত্রণ করা, যা মানুষের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। পরিস্থিতি বা মানুষ যেভাবেই আচরণ করুক না কেন, সামলানোর। সাবধান, শুধুমাত্র অর্থের পিছনে ছুটতে গিয়ে নিজের অনেক কিছু ত্যাগ করবেন না।
কারণ সত্যি ধনী সেই মানুষ যার নিজের মন এবং নিজের অর্থ উভয়ই তার অধীনে। আমি প্রথম অধ্যায়ে বলেছি নিজের জীবন নিজের মতো করে জিও। এখন আমরা সেই একই গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে যাচ্ছি। আশা করি আপনি এখন পুরোপুরি প্রস্তুত নিজের হওয়ার ধারণা গ্রহণ করতে এবং নিজের জীবন নিজে পরিচালনা করতে। আপনি ইতিমধ্যে দেখেছেন কতটা শক্তি আপনি আপনার অন্তরের ক্ষমতা থেকে বের করতে পারেন। এছাড়াও আমি এই বইতে কিছুটা অর্থ উপার্জনের যে নিটস অ্যান্ড বোল্টস এর দিকে মনোযোগ দিয়েছি, কিন্তু বেশি নয়, কারণ এই বই মূলত আপনার মানুষ হিসেবে যে মৌলিক ক্ষমতা তৈরি করে তা খুঁজে বের করার উপরে দৃষ্টি রাখে। যখন আপনি এই বইটি পড়বেন এবং শিখবেন, তখন নিটস অ্যান্ড বোল্টস অর্থাৎ জীবনে অর্থ উপার্জনের কৌশল সহজেই আপনার হাতে চলে আসবে। কিন্তু যদি আপনার মৌলিক ক্ষমতা আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে জীবনের অনেক জিনিস ছড়িয়ে থাকবে এবং আপনি সারা জীবন কিছু হারানো অংশ খুঁজতে থাকতে পারেন। এবার আমরা আবার ফিরে যাচ্ছি নিজের জীবন নিজের মতো করে বাঁচার কৌশলে এবং দেখব কিভাবে এই মাস্টার স্কিল আপনাকে শক্তিশালী এবং স্থিতিশীল করে। সঙ্গে থাকুন। উদাহরণ ধরুন, আপনি কোনো পোশাকের দোকানে গেলেন। যদি একজন বিক্রেতা বলে এই মৌসুমে সবাই এটিই পরে, তাহলে তার কথা মানবেন না। নিজের মতো থাকুন। নিজের পছন্দ অনুযায়ী রং, কাপড় এবং স্টাইল বাছুন। বিক্রেতাকে বলুন আপনি এমন কিছু চাইবেন যা সবাই পরে না। যদি আপনার পছন্দ না হয়, তাহলে দোকান ছেড়ে যেতে পারেন বা শুধু নিজের পছন্দ অনুযায়ী কিনুন। ধরুন, আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন। ওয়েটার কখনো কখনো কোনো খাবার প্রচার করতে বলে, হয়তো লাভ বেশি করার জন্য বা খাবার বেশি থাকার জন্য। যদি ওয়েটার জোর করে কোনো খাবার নিতেই বলে, হাসি দিয়ে অস্বীকার করুন এবং মেনু থেকে যা খেতে চান ঠিক তাই অর্ডার করুন। আপনি কোনো ব্যক্তির কোনো বিশেষ তালা দেখে তাকে খুবই পছন্দ করতে পারেন। তারপরেও যদি আপনি তাকে অনুকরণ করার চেষ্টা করেন, তাহলে আপনার নিজের ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার নিজের প্রতিভার ব্যবহার সীমিত হবে। আমার যুবক বয়সে আমি চেয়েছিলাম আর্থার ব্রিসবেইনের মতো লেখা লিখতে। তিনি খুব সক্ষম লেখক ছিলেন, আর আমার মনে হয়েছিল আমি স্মার্ট বোধ করছি যখন তার লেখা অনুকরণ করতে শুরু করলাম। কিন্তু এক বন্ধু আমাকে বলল, যদি আমি ব্রিসবেইনের মতো লিখি, আমি কখনো নিজের স্টাইল পাব না। সেই মুহূর্তে আমি ব্রিসবেইনকে ছেড়ে দিলাম এবং আজ আমার লেখার সাফল্য দেখাচ্ছে আমি নিজেই নেপোলিয়ান হিল, কেউ অন্য নই। বাচ্চারা প্রায় অনেক বড়দের অনুকরণ করে, যেটা স্বাভাবিক, কিন্তু বড় মানুষরা অনেক সময় অন্যের জীবন অনুযায়ী চলার চেষ্টা করে, যেটা বিপজ্জনক। আপনার নিজের জীবনে থাকতে হলে নিজের ক্ষমতা জানতে হবে এবং নিজের মনকে চিনতে হবে। নিজেকে বিক্রি করবেন না। আপনি যখন অর্থ আয় করতে শুরু করবেন, তখন কেউ আপনাকে অন্য কারোর ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করবে। এটি মানসিক শান্তি এবং ব্যক্তিত্ব বিক্রি করার সমান। উপরোক্ত ৪৩টি বৈশিষ্ট্য আপনার নিজের অস্তিত্ব এবং নিয়ন্ত্রণ দেখায়। এই বৈশিষ্ট্যগুলো চেক করুন, যেগুলো আপনার মনে হয় প্রযোজ্য। ১. যে মানুষ নিজেই থাকে, পরিস্থিতি যাই হোক শান্ত থাকে। ২. সবসময় আবেগ নিয়ন্ত্রণে থাকে। ৩. আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী। ৪. কোনো কাজ হুট করে করে না। ৫. নিজের সময় এবং কাজের শর্ত নিয়ন্ত্রণ করে। ৬. অভিযোগ করে না। ৭. কাউকে অপবাদ দেয় না। ৮. নিজেকে প্রশংসা করার চেষ্টা করে না। ১০. সব বিষয়ে মুক্তমনা। ১১. কোনো কিছুর বা কারোর ভয় করে না। ১২. নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে। ১৩. মতামত দেওয়ার আগে তথ্য নিশ্চিত করে। ১৪. জাতি বা ধর্মের বিষয়ে পক্ষপাতী নয়। ১৫. অতিরিক্ত খায় না, সব কিছু নিয়ন্ত্রণে থাকে। ১৬. নিজের মত তৈরি করতে পারে। ১৭. নির্ভরযোগ্য নাগরিক। ১৮. কাউকে শত্রু বানায় না। ১৯. নিজেকে শান্ত এবং সবার সাথে শান্ত থাকে। ২০. সে কখনো দরিদ্র বা দুঃখী হতে পারে না। ২১. পরিবারের সদস্যরা তাকে ভালোবাসে। ২২. প্রতিদিন কৃতজ্ঞতা জানায়। ২৩. প্রতিশোধ চায় না। ২৪. অন্যের খারাপ দিক বলার চেষ্টা করে না। ২৫. অতীত থেকে শিক্ষা নেয়। ২৬. ইতিবাচক মানসিকতা রাখে। ২৭. দ্রুত দোষারোপ করে না, দ্রুত ক্ষমা করে দেয়। ২৮. অন্যের ভুল বোঝে।
29 দেনার বোঝা থেকে মুক্ত থাকে। 30 যথেষ্ট ধন থাকলেও আরও চাইলে নিশ্চিতভাবে অর্জন করতে জানে। 31 প্রতিকূলতা এবং পরাজয়কে সম্পদে রূপান্তর করে। 32 পরাজয় সাময়িক। 33 জীবনের প্রধান লক্ষ্য থাকে। 34 লক্ষ্য হারালে তা বিশ্লেষণ করে শিক্ষা নেয়। 35 জীবন তার ইচ্ছামতো। 36 সফলতা দেখাতে কাজের মাধ্যমে দেখায়। 37 সকল ধরনের মানুষের সাথে ভালো থাকে। 38 নিজের মন নিয়ন্ত্রণ করে। 39 আর্থিক বা সামাজিক বিপর্যয় দেখে কষ্ট দেয় না। 40 অন্যদের সহযোগিতা সহজে পায়। 41 ন্যায়পরায়ণ এবং প্রায় অপরাজেয়। 42 হতাশার বিরুদ্ধে দৃঢ় থাকে। 43 সবসময় যথাসম্ভব চেষ্টা করে এবং মাফ চাইতে লাগে না। যদি আপনি এই 43টি বৈশিষ্ট্যের প্রায় 3/4 মানেন, তাহলে আপনি নিশ্চিতভাবে নিজের ব্যক্তি, নিজের জীবন নিজের মতো করে বাঁচছেন। নিজের নিয়ন্ত্রণ, শান্তি এবং আনন্দ। নিজেকে নিয়ন্ত্রণ করলে পরিস্থিতি সহজভাবে সামলাতে পারবেন। অন্যদের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা না করলে শান্তি থাকবে। আপনার মন হল আপনার একমাত্র অধিপতি। আপনার জীবন আপনার হাতে। আপনার জীবনে প্রতিদিন কিছু সময় নিজের জন্য সুখে কাটান। এটা নিজেকে চেনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন খেলাধুলা করা, বন্ধুদের সাথে সময় কাটানো, বই পড়া, সঙ্গীত বাজানো, জ্ঞান বৃদ্ধি, বাজান করা, হাইকিং, নৌকায় ভ্রমণ বা শুধু আকাশ আর তারা দেখা। এই সময়গুলো হল আপনার স্বাধীন সময়, যেখানে আপনি নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারবেন। আপনি যত বেশি সফল হবেন, এই আনন্দের সময়গুলো বাড়াতে হবে। ব্যবসা বা অন্য কিছু দিয়ে এগুলো খাওয়ানো যাবে না। উদাহরণ, আমি আমার বন্ধুকে দেখিয়েছিলাম আমি পিছনের বাগানে শর্টস পরা অবস্থায় আমার কুকুরের সঙ্গে খেলছি। সে বলল, এই ছবি সুন্দর, কিন্তু পাবলিক দেখবে না তো? আমি বললাম, আমি একেবারেই মানি না। আমি যা বলি তাই করি। এখন আমি যা করতে চাই তা করছি। আর কিছু চান? বন্ধুটি বুঝল, সফল হওয়া মানে কেবল অর্থ নয়, নিজের সময় নিজের মতো করে বাঁচানোও। মূলে শিখুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের জীবন নিজে পরিচালনা করুন। অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে চেষ্টার বদলে নিজেকে উন্নত করুন। স্যার, সত্যিই কি আমরা নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারি? হ্যাঁ আয়রা, জীবনের নিয়ন্ত্রণ আসলে আমাদের মনের উপর নির্ভর করে। প্রতিদিন তুমি যদি লক্ষ্য করো, কখন উদ্যমী, কখন অলস, সব বুঝে নাও, তাহলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ, ধরো তুমি পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাও। প্রথমে ছোট ছোট কাজ শুরু করো, তারপর বড় লক্ষ্য অর্জন করা অনেক সহজ হবে। ছোট বয়সেও কি মনের নিয়ন্ত্রণ সম্ভব? অবশ্যই, বয়স কোনো বাধা নয়। ছোট ছোট অভ্যাস শুরু করো, যেমন প্রতিদিন 5 মিনিট ধ্যান, একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা, নিজের লক্ষ্য লিখে রাখা। এই অভ্যাসগুলো তোমার মনের নিয়ন্ত্রণ শক্তিশালী করবে। মনে রেখো, ছোট অভ্যাসই বড় পরিবর্তনের সূত্র। স্যার, সফল মানুষরা কিভাবে নিজেদের জীবন নিয়ন্ত্রণ করে? তাদের লক্ষ্য স্পষ্ট থাকে এবং বিশ্বাসে অটল থাকে। উদাহরণ, ম্যারি কুরি, তিনি বিজ্ঞানী হিসাবে অনেক বাধা পেরিয়েছেন। নারী হিসাবে বৈজ্ঞানিক গবেষণায় বাধা থাকলেও প্রতিদিন কঠোর পরিশ্রম করে রেডিয়াম আবিষ্কার করলেন এবং নোবেল পুরস্কার জিতলেন। মাইকেল জর্ডান প্রথমবার হাই স্কুলের বাস্কেটবল দলে বাদ পড়েছিলেন, কিন্তু নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে কঠোর অনুশীলন চালিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হন। হেলেন কিলার অন্ধ ও বধির হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও ধৈর্য ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে লেখক ও সমাজসেবক হিসাবে বিশাল প্রভাব ফেলেছেন। শিক্ষা, লক্ষ্য স্পষ্ট থাকলে, বিশ্বাসে অটল থাকলে এবং নিয়মিত প্রচেষ্টা করলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। আমাদের মনের কোন অংশে বেশি মনোযোগ দেওয়া উচিত? ভাবো, মন 3 স্তরে ভাগ। বাইরের দেওয়াল, সবাই প্রবেশ করতে পারে, শব্দ ও মানুষের মতামত আসে, এখানে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। মধ্যম দেওয়াল, গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে, এখানে মনোযোগ দেওয়া উচিত। অন্তরের দেওয়াল, শুধুমাত্র তুমি এবং নিজের চিন্তা, এখানে পরিকল্পনা, শান্তি, শক্তি অর্জন করা যায়। লাইফ টিপ, প্রতিদিন অন্তরের দেওয়ালকে শক্ত রাখো। সকাল 10 মিনিট শুধু নিজের চিন্তা পর্যবেক্ষণ করো। আজ কি শিখলে, কোন পদক্ষেপ নেবে? এভাবে মন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। কিন্তু
আমরা নিজের মধ্যে এই নিয়ন্ত্রণ কিভাবে তৈরি করব? প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে। উদাহরণ, নিজেকে নির্দিষ্ট সময় কিছু আনন্দের কাজ করার অনুমতি দাও। নিজের সময় নিজের মতো ব্যবহার করো, যেমন বই পড়া, সঙ্গীত, হাইকিং, নৌকায় ভ্রমণ, আকাশ দেখা। অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিলে নিজের মূল্যবোধ হারিও না। আমি শুনেছি অন্যদের অনুকরণ করলে আমরা নিজের স্টাইল হারাই। এটা কি সত্যি? সম্পূর্ণ সত্য। আমি যুবক বয়সে আর্থার ব্রিসবেনের মতো লেখার চাইতাম, কিন্তু বন্ধু বলল, যদি তুমি তার মতো লেখো তুমি কখনো নিজের স্টাইল পাবে না। আমি সেই পরামর্শ মেনে ব্রিসবেনকে ছেড়ে দিলাম। আজ আমি নিজেই নেপোলিয়ান হিল। শিক্ষা, নিজের অনন্যতা বজায় রাখা সবচেয়ে বড় শক্তি। আমাদের জীবনে সফল হওয়ার জন্য কি বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ? ৪৩টি বৈশিষ্ট্য আছে। গুরুত্বপূর্ণগুলো হল: নিজেই থাকে, শান্ত থাকে, আবেগ নিয়ন্ত্রণে থাকে, আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী, নিজের সময় নিয়ন্ত্রণ করে, লক্ষ্য নিয়ে কাজ করে, ইতিবাচক মানসিকতা রাখে, অন্যকে ক্ষতি করলে লাভ নেয় না, পরাজয় সাময়িক মনে করে শিক্ষা নেয়, জীবনের প্রধান লক্ষ্য থাকে, ধৈর্য ধরে কাজ চালিয়ে যায়। যদি প্রায় ৩-৪টি বৈশিষ্ট্য মানো, তুমি নিশ্চিতভাবে নিজের ব্যক্তি, নিজের জীবন নিজের মতো বাঁচাচ্ছ। আমাদের আনন্দ এবং শান্তি কিভাবে নিশ্চিত করব? নিজের জন্য সময় রাখো, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো, অন্যের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। মনে রেখো, তোমার মন হল তোমার একমাত্র অধিপতি। উদাহরণ, আমি পেছনের বাগানে কুকুরের সঙ্গে খেলছিলাম। বন্ধু বলল, পাবলিক দেখবে না তো? আমি বললাম, আমি যা চাই তাই করছি, আর কিছু চাই? শিক্ষা, সফল হওয়া মানে শুধু অর্থ নয়, নিজের সময় নিজের মতো বাঁচানো। স্যার, শেষে আমরা কি শিক্ষা নিতে পারি? নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজের জীবন নিজেই পরিচালনা করো, অন্যের জীবন নিয়ন্ত্রণের বদলে নিজের শক্তি বৃদ্ধি করো। প্রতিদিন ছোট অভ্যাস গড়ো, ছোট পদক্ষেপ নাও, ভুল হলে বিশ্লেষণ করো। মনে রেখো, ছোট অভ্যাসই বড় পরিবর্তনের সূত্র। ধন্যবাদ স্যার, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। চলো পরবর্তী অধ্যায়টা শুরু করি। বন্ধুরা, তোমরা কিন্তু এই অধ্যায়টা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করবে, আরও কয়েকবার এটা শুনবে। আশা করি ইনশাল্লাহ তোমার লাইফের ওপর ইতিবাচক প্রভাব দেখতে পারবে যদি নিজের জীবনে প্রয়োগ করো তাহলে। অধ্যায় 10, মাস্টার মাইন্ড গ্রুপ, বিজ্ঞানবিহীন শক্তি। আপনার জীবনের বড় সফলতা, যা প্রথমে মানসিক ধারণা হিসেবে তৈরি হয়, তারপর বাস্তবে রূপ নেয়, সেগুলো কেবল আপনার নিজের মনের শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক অন্যান্য মানুষের মনও আপনার মনের সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের চিন্তা আপনাকে আকাশীয় কম্পনের মাধ্যমে পৌঁছে দিতে পারে। মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করা হল সেই প্রক্রিয়া শুরু করার একটা ভালো উপায়। যখন আপনি আপনার গ্রুপ তৈরি করবেন, তখন আপনি বুঝবেন যে এটি এমন একটি কৌশল যা বহু সুপরিচিত মানুষের মধ্যে তার উপকারিতা প্রমাণিত করেছে। সব বড় সাফল্য আসে একাধিক মনের সমন্বিত সুসংবদ্ধ কাজের ফলাফল হিসেবে। ওয়াজ হেনরি ফোর্ড ইগনোরেন্ট? হেনরি ফোর্ড কি অজ্ঞ ছিলেন? আপনার উত্তর নিজে থেকে আসা উচিত, কিন্তু আমি আপনাকে ফোর্ড মোটরস কোম্পানির প্রতিষ্ঠাতা যে কোর্টরুম অভিজ্ঞতা পেয়েছিলেন তার কথা বলি। এই অভিজ্ঞতা কেবল কোর্টরুমে থাকা সবাইকে নয়, বাইরে থাকা অনেককেও অন্তর্ভুক্ত করেছিল। যেমন আমরা জানি, ফোর্ডের শিক্ষাগত পৃষ্ঠভূমি খুবই কম ছিল। সম্ভবত এই কারণে চিকাগো ট্রিবিউন, যা তার কিছু যুদ্ধ সংক্রান্ত মতবাদের সাথে অসন্তুষ্ট ছিল, তাকে অজ্ঞ বলে আখ্যায়িত করেছিল। ফোর্ড সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেন। যখন ট্রিবিউনের আইনজীবীরা ফোর্ডকে সাক্ষীদানের স্ট্যান্ডে তুলেছিল, তারা তাকে ক্রস এক্সামিনেশন করছিল তাদের বক্তব্য সঠিক প্রমাণ করার জন্য। একটা প্রশ্ন ছিল, ১৭৭৬ সালে ব্রিটিশরা কতজন সৈন্য পাঠিয়েছিল কলোনিগুলি দমন করতে? ফোর্ড একটা শুকনো হাসি দিয়ে উত্তর দিলেন, ঠিক জানি না কতজন গিয়েছিল, তবে শুনেছি অনেক বেশি গিয়েছিল, যারা ফিরে এসেছিল তার থেকে। কোর্টরুম, জুরি, দর্শক, এমনকি প্রশ্নকারী আইনজীবীর মধ্যেও হাসি ছড়িয়ে পড়ল। ফোর্ড শান্ত ছিলেন, স্কুল বুক ধরনের অনেক প্রশ্নের ১ ঘণ্টারও বেশি সময় ধরে। শেষে যখন একটা বিশেষভাবে বিরক্তিকর প্রশ্ন করা হলো, তিনি একটু উত্তেজনা প্রকাশ করলেন। তিনি বললেন, তার ডেস্কের উপরে এক সারি ইলেকট্রিক বাটন আছে এবং যখন তিনি কোনো প্রশ্নের উত্তর জানতে চান, তখন সঠিক বাটনে আঙুল রাখেন এবং সঠিক ব্যক্তিকে ডেকে আনার মাধ্যমে উত্তর পান।
তিনি জানিয়েছিলেন কেন তার মস্তিষ্ককে অনেক অপ্রয়োজনীয় বিবরণ দিয়ে ভারী করতে হবে যখন তার চারপাশে সক্ষম মানুষ আছে যারা তাকে সব তথ্য সরবরাহ করতে পারে। এই মামলা অনেক বছর আগে হয়েছে এবং সম্ভবত অনেক পাঠক মনে করতে পারবেন না কিভাবে শেষ হয়েছিল। যদি না জানেন, লাইব্রেরিতে গিয়ে নিজে যাচাই করুন। তবে বলবো, মিস্টার ফোর্ডের মন্তব্য কোর্টরুম থেকে পুরো দেশ এবং বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। নিশ্চয়ই ফোর্ডের বন্ধু থমাস এডিসন এগুলোকে মূল্যায়ন করেছিলেন, কারণ তিনি নিজেও চারপাশের সক্ষম মানুষের মাধ্যমে নিজের ক্ষমতা এবং মস্তিষ্কের শক্তি বাড়িয়েছিলেন, শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক। থমাস পেনের দৃষ্টিভঙ্গি। থমাস পেন, যার তীক্ষ্ণ মনের সাহায্যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তৈরি হয় এবং স্বাক্ষরকারীদের ধারণা বাস্তবে রূপান্তরের জন্য প্ররোচিত করা হয়, বলেছিলেন, মানুষের মনের একটা বিশাল জ্ঞান ভাণ্ডার আছে যা আমাদের নিজের মনের ভাণ্ডারে স্থানান্তরিত হতে অপেক্ষা করছে। তিনি আংশিকভাবে বলেছেন, যে কেউ নিজের মনকে পর্যবেক্ষণ করে দেখবে, চিন্তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা আমরা নিজেরা প্রতিফলন এবং চিন্তা দ্বারা তৈরি করি, অন্যটা হঠাৎ আমাদের মনের মধ্যে প্রবেশ করে। আমি সবসময় চেষ্টা করেছি এই স্বতঃস্ফূর্ত অতিথিদের প্রতি ভদ্রতা দেখাতে, এবং প্রায় সমস্ত জ্ঞানই আমি এখান থেকে অর্জন করেছি। স্কুল শিক্ষা থেকে যা শেখা হয় তা কেবল একটি ছোট পুঁজি হিসাবে কাজ করে, যাতে পরে নিজে শিখতে শুরু করতে পারি। বিভিন্ন চিন্তা ও মাস্টার মাইন্ড। আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত নয় এমন চিন্তাগুলো কোথা থেকে আসে? অনেক সময় দেখা যায় এই চিন্তাগুলো অন্যের শব্দ বা লেখার মাধ্যমে প্রস্তাবিত হয় এবং তারপর আমাদের অবচেতন স্মৃতি থেকে ফিরে আসে। অথবা এটি সম্পূর্ণ সচেতন প্রক্রিয়াও হতে পারে, যেমন আমরা কারো সঙ্গে আলোচনা করি। সবাই অন্যের মন থেকে নীরবে প্রেরিত চিন্তা পায়। এটাও আগের অধ্যায়ে স্পর্শ করা ওই প্ল্যান্টেড আইডিয়ার মতো, যা আমরা আরও বিস্তারিত দেখব। মাস্টার মাইন্ড কি? আমি মাস্টারমাইন্ডকে একটা অবিন্যস্ত, সীমাহীন চিন্তার কম্পন ভিত্তিক ভাণ্ডার হিসেবে কল্পনা করি। এটা কখনো এক ব্যক্তির জন্য সম্পূর্ণভাবে উপলব্ধ হয় না। যখন আপনি অন্যের সঙ্গে বা একাধিক মানুষের সঙ্গে পূর্ণ মিলনে থাকেন, তখন মাইন্ড টু মাইন্ড সংযোগের মাধ্যমে অমূল্য শক্তি জন্মায়। একজন ব্যক্তি যার সহায়ক আছেন এবং যাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, তার মনের কাছে শুধু সহায়কের সরাসরি প্রদত্ত জ্ঞান নয়, বরং মানসিক ব্রডকাস্ট শক্তির মাধ্যমে নিরবচ্ছিন্ন তথ্য আসে। বন্ধু বা ব্যবসায়ী সহকর্মীরা মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করলে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে, একাধিক মন এক বিষয়ে ফোকাস করলে প্রধান মনের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। একই সঙ্গে চিন্তার বিনিময় হয়। এটি স্পষ্ট নয় যেমন ভাষা বা লেখা, কিন্তু এর শক্তি বিজ্ঞানের সীমা ছাড়িয়ে যায়। মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করা এবং ব্যবহার। আপনি বুঝলেন, যখন দুই বা ততোধিক মন পূর্ণ সমন্বয়ে মিলিত হয় একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য, তখন একটি শক্তি জন্মায় যা একক মনের ক্ষমতার থেকে অনেক বেশি। এটাই মাস্টার মাইন্ড প্রিন্সিপাল। এটি আপনাকে নিজেকে হারিয়ে ফেলতে সুযোগ দেয় না, বরং অন্যের চিন্তা গ্রহণে সক্ষম করে। মাস্টার মাইন্ড ব্যবহার করার ধাপ। ১. মাস্টার মাইন্ড রাউন্ড টেবিল। ২-৩ জন মানুষকে আমন্ত্রণ করুন যাদের সঙ্গে আপনি পরিচিত। নিশ্চিত করুন তারা একে অন্যের সঙ্গে এবং আপনার সঙ্গে সমন্বয়ে আছেন। প্রধান উদ্দেশ্য মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি। বিতর্ক নয়। রাজনৈতিক, ধর্মীয় বা অন্যান্য সংবেদনশীল বিষয় আলোচনার মধ্যে নেই। গোপনীয়তা বজায় রাখা। আলোচনা এবং সহযোগিতা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ। গ্রুপ বড় করা। প্রয়োজনে নতুন সদস্য যোগ করতে পারেন, কিন্তু অনেক বড় হতে দেবেন না। নতুন সদস্যের জন্য একমত ভোট প্রয়োজন। পরীক্ষামূলক নির্বাচন। নতুন সদস্য নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারেন। সাধারণ জীবন সাফল্য নীতি। গ্রুপের সবাই একমত হোক বইতে প্রদত্ত নীতিতে। চেয়ারম্যান এবং বোর্ডের রোটেশন। প্রত্যেকে পালাক্রমে চেয়ারম্যান হোক। বক্তৃতা, প্রশ্ন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ থাকুক। সহকর্মীদের জন্য ব্যবসায়িক গ্রুপ হলে পরিচালনা এবং সাধারণ সদস্যকে অন্তর্ভুক্ত করুন। প্রধান উদ্দেশ্য গ্রহণ করুন। গ্রুপের বড় উদ্দেশ্য নির্ধারণ করুন, যেমন পার্সোনাল প্রবলেম ক্লিনিক পরিচালনা করা। মনের শান্তি এবং হারমোনি। আপনার মন শান্তি ও হারমোনি পেলে শক্তিশালী হয়। জীবনে সমস্যা এবং সংঘাত থাকবে, তবে গভীর মন শান্তি ও সমন্বয় অনেক সমস্যাকে সহজেই সমাধান করতে সাহায্য করে। উদাহরণ, শারীরিক ক্রিয়ার মাধ্যমে মনকে অন্য কিছুতে মনোনিবেশ করা বা অন্যকে সাহায্য করা।
কিছু মানুষ সমস্যাকে বড় করে দেখেন, তবে মাস্টার মাইন্ড গ্রুপ সমস্যা এক এক করে সমাধান করতে সাহায্য করে। স্যার, সত্যি কি আমরা মাস্টারমাইন্ড গ্রুপের মাধ্যমে বেশি সফলও পেতে পারি? হ্যাঁ আয়রা, মাস্টারমাইন্ড গ্রুপ হলো সেই শক্তি যেখানে 2 বা ততোধিক মনের মিলনে জন্মায় এমন ধারণা যা একক মনের চেয়ে অনেক বড়। উদাহরণস্বরূপ, হেনরি ফোর্ড যখন নিজের উদ্যোগে আটকে গেলেন, তখন বন্ধু ও সমমনর মানুষের সাহায্যে নতুন সমাধান পেয়েছিলেন। কিন্তু ছোট দলেও কি এটি সম্ভব? অবশ্যই। ছোট হলেও নিয়মিত মিটিং ও খোলামেলা আলোচনা করতে হবে। প্রতিদিন ছোট সিদ্ধান্ত, অভ্যাস বা আইডিয়া শেয়ার করা মানে বড় ফলাফল অর্জনের দিকে পদক্ষেপ। মনে রেখো, গুণগত মান বড় দলের চেয়ে গুরুত্বপূর্ণ। সফল মানুষরা মাস্টারমাইন্ড গ্রুপ কিভাবে ব্যবহার করে? তারা লক্ষ্য স্পষ্ট রাখে এবং বিশ্বাসে অটল থাকে। উদাহরণ, নেপোলিয়ন হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে দেখানো হয়েছে যে কোনো সফল উদ্যোগের পেছনে এক বা একাধিক সমমনের শক্তি থাকে। হেনরি ফোর্ড তার উৎপাদন ও পরিকল্পনার ক্ষেত্রে পরামর্শদাতা ও সমমনা বন্ধুদের সাহায্য নিয়েছিলেন। মহাত্মা গান্ধী নিজের নীতিতে অটল থাকতে সমমনা মানুষের সঙ্গে আলোচনা ও সমর্থন গ্রহণ করতেন। এই উদাহরণগুলো আমাদের শেখায় সঠিক সমর্থক ও পরামর্শদাতা থাকলে কোনো বাধাই অসাধ্য নয়। আমাদের মাস্টারমাইন্ড গ্রুপে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে? মুখ্য 3টি স্তর মনে রাখো: চিন্তার বৈচিত্র্য, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা আনুন, সমস্যার সমাধান, জটিল পরিস্থিতিতে নতুন সমাধান তৈরি করুন, নিয়মিত অনুসরণ, নিয়মিত আলোচনা ও পর্যালোচনা নিশ্চিত করুন। লাইফ টিপ: সপ্তাহে অন্তত 30 মিনিটের মিটিং রাখো, প্রত্যেকের অভিজ্ঞতা শোনো, ছোট পদক্ষেপ নাও এবং পরবর্তী সিদ্ধান্তে ব্যবহার করো। আমরা এই অধ্যায়ের শিক্ষা জীবনে কিভাবে প্রয়োগ করব? প্রথমে নিজের লক্ষ্য স্পষ্ট করো, তারপর ট্রাস্টেড বন্ধু বা সমমনা মানুষের সঙ্গে নিয়মিত মিটিং করো। উদাহরণ, একজন উদ্যোক্তা হলে প্রতিদিন নতুন আইডিয়া বা সমস্যা নিয়ে আলোচনা করো। ছোট পদক্ষেপ নাও, যেমন একটি নতুন কৌশল চেষ্টা করা বা ছোট প্রজেক্ট শেষ করা। ধৈর্য ধরে এগিয়ে যাও, ব্যর্থ হলে শেখো এবং পরবর্তী দিন উন্নতি করো। লাইফ টিপ: স্মরণ রেখো, একক মনের চেয়ে মিলিত মনের শক্তি অনেক বেশি। স্যার, অনেক ধন্যবাদ। আপনি যেভাবে বোঝাচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয়। আমি নিশ্চিত যারাই এটা শুনতেছে তারা খুবই ভালোভাবে বুঝতে পারছে, আর যারা আগেই বইটা পড়েছে তারাও নতুনভাবে শিখছে। তোমাকেও ধন্যবাদ। চলো পরের অধ্যায় শুরু করি। চ্যাপ্টার 11, চিরন্তন ক্ষতিপূরণের নিয়ম থেকে সাহায্য পাওয়া। ক্ষতিপূরণের নিয়ম তোমার জন্য কাজ করতে পারে অথবা বিপরীতেও হতে পারে। এটি কিভাবে কাজ করবে তা নির্ভর করে তুমি কিভাবে এটিকে পরিচালনা করো। কখনো কখনো কোনো ভুলের শাস্তি বা সৎ কাজের পুরস্কার পাওয়া অনেক বছর লাগতে পারে, কিন্তু ক্ষতিপূরণ সর্বদা তোমাকে খুঁজে পাবে। প্রকৃতি নিশ্চিত করে যাতে কোনো অতিরিক্ত সমতা করার চেষ্টা করবে। ভয়, হিংসা বা দুর্বুদ্ধি ক্ষতিপূরণের নিয়ম বুঝলে জীবনে অদৃশ্য হয়ে যায়। কারণ কেউ যদি জানে এই নিয়ম তাকে কিভাবে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে, সে নিজের অনুকূলে এটিকে নিয়ন্ত্রণ করতে পারে। লাইব্রেরিতে যাও। যে কোনো পাবলিক লাইব্রেরিতে যাও এবং লাইব্রেরিয়ানকে বলো, রাল্ফ এমারসনের কম্পেনসেশন প্রবন্ধটি কোথায়। তিনি সহজেই তোমাকে সেই শেলফ দেখাতে পারবেন। বইগুলো সাধারণ মনে হলেও এগুলো সফলতার সম্ভাবনার সাথে হামিং করছে মনে হবে। যে বইয়ে কম্পেনসেশন আছে সেটি সবচেয়ে বেশি পড়া হয়, কিন্তু অনেক সময় বইটি হারিয়ে যায়। কেউ তা নিয়ে গেছে নিজের প্রজেক্টের জন্য, বা কেউ হয়তো যারা কখনো এগোতে পারেনি তারা বারবার পড়ার জন্য নিয়ে গেছে। নিজের জন্য একটি কপি সংগ্রহ করো। একবার পড়লে তুমি 100বারও চাইবে। এটি তোমার বিছানার পাশে রাখতে চাও। যারা নিজেকে, বিশ্ব এবং মানসিক শান্তি বুঝতে চায় তাদের জন্য এটি অপরিহার্য। ক্ষতিপূরণের নিয়ম বাস্তবে চলো। আমি আমার জীবনের একটি গল্প বলি। আমি জানি এটা সত্য, আমি এটা নিজে অনুভব করেছি। এক সময় কয়েক দশক আগে আমি ব্যক্তিগত সমস্যার মধ্যে ছিলাম। এটি আমাকে প্রভাবিত করেছিল। ওই অভিজ্ঞতা আমাকে মূল্যবান শিক্ষা দিয়েছিল, কিন্তু আর্থিক বা মানসিকভাবে আমাকে পুনরায় শুরু করতে হয়েছিল। আমি আটলান্টার জর্জিয়ার ব্যবসায়িক কেন্দ্রে আমার বন্ধু মার্ক উডিংয়ের কাছে গিয়েছিলাম। তিনি একটি বড় ক্যাফেটেরিয়া খুলেছিলেন, কিন্তু ব্যবসা কঠিন অবস্থায় ছিল। তিনি বুঝতে পারেননি যে সেই সময় ডাউনটাউন ব্যবসা সন্ধ্যার আগে বন্ধ হয়ে যেত।
ফলে দুপুরে ভালো করলেও রাতের খাবারের সময় গ্রাহক খুব কম। আমার নিজের সমস্যায় মন ছিল, কিন্তু আমি আগে শিখেছি যে যখন নিজের সমস্যা সমাধান করতে পারো না, তখন কাউকে সাহায্য করো যার সমস্যা বড়। আমি ভাবলাম, আমার বন্ধুর পরিস্থিতি কেমন সমাধান করা যায়। তার ডাইনিং রুম বড়, অনেক মানুষ বসতে পারবে, সরঞ্জাম চমৎকার, লোকেরা সহজে আসতে পারবে এবং ভালোভাবে খাবে। কিন্তু কিভাবে তাদের আনা যায়? আমি সিদ্ধান্ত নিলাম, আমি যে তথ্য বিক্রি করতাম তা বিনামূল্যে দেব। আমি মার্ককে বললাম, আমি পার্সোনাল অ্যাচিভমেন্টের ওপর রাতের লেকচার দেব। যারা ডিনারে আসবে তারা ফ্রি শুনতে পারবে। ফলাফল, প্রথম রাতেই অনেক মানুষ ফিরিয়ে দিতে হলো। এরপর থেকে প্রায় প্রতি রাতে ডাইনিং রুম পূর্ণ থাকত। মার্কের ক্যাফেটেরিয়া তার প্রধান আয়ের উৎস হয়ে গেল। খরচ কত? শুধুমাত্র বিজ্ঞাপনের খরচ। আমি আমার সেবাটি বন্ধুর জন্য বিনামূল্যে দিয়েছিলাম। এই সময় ক্ষতিপূরণের নিয়ম আমার পক্ষে কাজ করতে শুরু করল। আমার লেকচারগুলোতে বিজনেস এক্সেক, এমনকি জর্জিয়া পাওয়ার কোম্পানিরও এক এক্সেক উপস্থিত ছিলেন। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে আমাকে দক্ষিণের কয়েকটি পাওয়ার কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের প্রাইভেট মিটিংয়ের অতিথি বক্তা হতে বললেন। এমারসনের দৃষ্টিভঙ্গি। এমারসন বলেন, এভরি অ্যাক্ট রিওয়ার্ডস ইটসেলফ। প্রত্যেক কাজ নিজের ফল দেয়। কখনো কখনো তা শাস্তি হিসাবে আসে, যদি কাজটি তার অনুযায়ী হয়। প্রত্যেক কাজ তার নিজের জন্য ফল দেয়, না তোমার জন্য। তিনি আরও বলেন, ভয় আসলে শিক্ষা দেয়। ভয় যেখানে আসে সেখানে কিছু খারাপ ঘটে, তবে যদি তুমি বুঝতে পারো ক্ষতিপূরণের নিয়ম অনুসারে সবকিছু শেষ পর্যন্ত সমন্বয় করবে। কঠিন সময়ের শক্তি। এমারসনের মতো অনেক দার্শনিক বিশ্বাস করতেন যে প্রকৃতির নিয়ম হল বৃদ্ধি। এই বৃদ্ধি প্রায়শই বিপর্যয় নিয়ে আসে, কিন্তু সেই বিপর্যয় আমাদের জীবনের পরবর্তী ধাপের গাইড হিসাবে কাজ করে। এটি পুরনো অভ্যেস ছিন্ন করে নতুন পথ তৈরি করতে সাহায্য করে। যারা কঠিন সময়ের মধ্যে মানসিক দৃঢ়তা পায় তারা শক্তিশালী হয় এবং নিজের জন্য এবং অন্যদের জন্য আরও করতে পারে। মনোবলের পাওয়ার। এমারসনের মতো অনেক দার্শনিক বিশ্বাস করতেন যে মন শক্তি দিয়ে বিশ্ব পরিবর্তন সম্ভব। তোমার মনও তোমার জগৎ পরিবর্তন করতে পারে। ফিলোসফার বা দার্শনিক হওয়া মানে কেবল বই পড়া নয়, এটি মানে জীবন, সমস্যা এবং মানুষের আচরণ বোঝা। ফিলোসফার সমস্যার সমাধান করে, অন্যদের সাহায্য করে এবং সময়কে নিজের সহকারী বানায়। ফিলোসফার জানে ভিত্তি হল মূল ধারণা, তারপর কেবল পদ্ধতি বা ব্যবসার কৌশল প্রয়োগ করে। শেয়ারিং। ফিলোসফার জানে ভাগ করা ইম্পর্ট্যান্ট। যত বেশি ভাগ করবে, নতুন সুযোগ সৃষ্টি হবে। ভাগ করা মানে নিজের জন্য সঠিক এবং যোগ্য সুযোগ তৈরি করা। স্যার, আসলেই কি সবার জীবনে সমান সুযোগ আসে? অনেকেই তো জন্ম থেকেই ধনী, আবার অনেকে জন্ম থেকেই সংগ্রাম করে। আয়রা, সুযোগ কখনোই সমানভাবে আসে না, কিন্তু ল অফ কম্পেনসেশন বলে প্রত্যেক মানুষ তার চেষ্টা, ধৈর্য, চরিত্র ও অভ্যাস অনুযায়ী জীবনকে এগিয়ে নিতে পারে। কেউ ধনী পরিবারে জন্ম নেয়, কিন্তু পরিশ্রম না করলে পতন ঘটে। আবার কেউ দরিদ্র হলেও জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার মাধ্যমে উপরে উঠে আসে। যদি ল অফ কম্পেনসেশন সবসময় কাজ করে, তাহলে পৃথিবীতে এত বৈষম্য কেন? ভালো প্রশ্ন। বৈষম্যের কারণ হল মানুষের পছন্দ, পরিবেশ এবং সিদ্ধান্তের পার্থক্য। তবে দীর্ঘমেয়াদে দেখা যায় ধারাবাহিক ইতিবাচক কাজ মানুষকে উপরে তোলে। সাময়িকভাবে অন্যায় বা ভাগ্য কাজ করতে পারে, কিন্তু স্থায়ী সফলতা কেবল এই আইনের মাধ্যমেই আসে। এই আইন কি শুধু আমাদের কাজের ফল দেয়, নাকি মনের চিন্তারও প্রভাব আছে? চিন্তার শক্তি বিশাল। যদি তুমি নেতিবাচক চিন্তা করো, আমি পারবো না, আমি ব্যর্থ, তাহলে কাজেও সেই প্রভাব পড়বে। ল অফ কম্পেনসেশন মানসিক অবস্থাকেও পুরস্কৃত করে। ইতিবাচক মানসিকতা প্লাস ধারাবাহিক প্রচেষ্টা সমান দীর্ঘমেয়াদী সফলতা। স্যার, যদি কেউ প্রতারণা করে সাফল্য পায়, তাহলে কি এই আইন ভেঙে গেল? না, সেটা সাময়িক সফলতা। প্রতারণা, মিথ্যা বা অনৈতিক পথে আসা সফলতা শেষমেশ ধ্বংস ডেকে আনে। ল অফ কম্পেনসেশন সব সময় ভারসাম্য ফিরিয়ে আনে। যেমন অনেক দুর্নীতিবাজ একসময় ধরা পড়ে, হারায় সম্মান, শান্তি এবং উত্তরাধিকার। আমাদের জীবনে এই আইন সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে দেখা যায়? 3টে ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট দেখা যায়: শিক্ষা, সম্পর্ক, কর্মজীবন। যত বেশি শিখবে, ভবিষ্যতের দরজা তত বেশি খুলবে।
সম্পর্ক, যত আন্তরিকভাবে সম্পর্ক গড়বে তত ভালোবাসা ও সমর্থন ফিরে আসবে। কর্মজীবন, যত বেশি সৎভাবে কাজ করবে তত বেশি সুযোগ ও সম্মান বাড়বে। এই আইন কি আমাদের ব্যর্থতাকেও পুরস্কার দেয়? হ্যাঁ, ব্যর্থতা আসলে শিক্ষার সম্মুখ। তুমি যখন ব্যর্থ হও তখন অভিজ্ঞতা পাও। সেই অভিজ্ঞতা ভবিষ্যতের সাফল্যের বীজ। ল অফ কম্পেনসেশন ব্যর্থতাকেও শিক্ষার মাধ্যমে পুরস্কার বানায়। আমরা যদি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করি, যেমন অন্যকে সাহায্য করা, নতুন কিছু শেখা, তাহলে কি এই আইন ধীরে ধীরে আমাদের জীবন বদলাবে? একদম। ছোট অভ্যেসই বড় পরিবর্তনের মূল। প্রতিদিন 1% উন্নত, বছরের শেষে 37 গুণ বৃদ্ধি। এটাই ল অফ কম্পেনসেশনের আসল শক্তি। স্যার, এই আইনকে ব্যবসা বা ক্যারিয়ারে কিভাবে কাজে লাগানো যায়? তুমি ব্যবসায় বা কেরিয়ারে 3টে নিয়ম মানতে পারো। অতিরিক্ত মূল্য দাও, গ্রাহক বা বসকে যা প্রতিশ্রুতি দাও তার চেয়ে বেশি দাও। বিশ্বাসযোগ্য হও, সততা ব্যবসার আসল মূলধন। ধারাবাহিক উন্নতি করো, প্রতিদিন নতুন কিছু শেখো। দীর্ঘমেয়াদে এই অভ্যাসগুলো তোমাকে সবার ওপরে তুলবে। স্যার, এই আইন কি আধ্যাত্মিক জীবনেও কাজ করে? হ্যাঁ, যদি তুমি প্রতিদিন নামাজ, ধ্যান, কৃতজ্ঞতা বা সৎকর্ম করো, ল অফ কম্পেনসেশন তোমাকে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও ঈশ্বরের নৈকট্য দেবে। এটাই আধ্যাত্মিক পুরস্কার। স্যার, শেষ প্রশ্ন, এই অধ্যায়ের শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা উচিত? 1. প্রতিদিন নিজের কাজে মনোযোগ দাও, ফলের চিন্তা না করে। 2. সৎ থেকো, কারণ ল অফ কম্পেনসেশন নৈতিকতাকেই পুরস্কৃত করে। 3. ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নাও। 4. ছোট কাজকে গুরুত্ব দাও, কারণ এগুলোই বড় ফল আনে। লাইফ টিপ, মনে রেখো, এই আইন সবসময় কাজ করছে। তুমি যদি আজ বীজ বপন করো, ফলকালি নাও আসতে পারে, কিন্তু সময় মতো অবশ্যই আসবে। অধ্যায় 12। তুমি খুব গুরুত্বপূর্ণ। তোমার সফলতা তোমার নিজের হাতে। তুমি সেটা গড়ে তুলতে পারো বা নষ্ট করতে পারো। কিন্তু মনে রেখো, তোমার সফলতা কখনো মানব জাতির চাইতে বড় হতে পারে না। তুমি যত বড় সম্পত্তি জমাও না কেন, তার শেষ পর্যন্ত কোনো স্থায়ী মূল্য থাকে না। একটি সফল জীবন নিজেই তার স্মৃতিস্তম্ভ রেখে যায়। জীবনের জঙ্গলে আমরা একা চলি, চারপাশে থাকে বিপদ, কিন্তু আমাদের মনের ভেতরেই আছে সেই শক্তি যা দিয়ে আমরা ভয় আর নেতিবাচক চিন্তার শত্রুদের হারাতে পারি, সত্যিকারের সম্পদ ও স্থায়ী সুখ অর্জন করতে পারি। আমরা একা হাঁটলেও প্রমাণ আছে যে আমাদের ওপর নজর রাখছে এমন এক জগৎ যা আমাদের ইন্দ্রিয়ের বাইরে। সেই রহস্যময় জগৎ চায় যেন আমরা এখনই শান্তি ও সমৃদ্ধি পাই। একজন তরুণের গল্প। একজন তরুণের কথা বলা হয়েছে। তার বয়স 30ও হয়নি। সে গাড়ি ও ট্রাক ভাড়া দিয়ে প্রচুর অর্থ উপার্জন করছিল। সে নিজেকে খুব বুদ্ধিমান মনে করত, যেমন দীর্ঘমেয়াদী লিজ ব্যবসা এড়িয়ে চলেছে, বেশি মাইলেজ ফ্রি দিয়ে অন্যভাবে লাভ করছে, কাস্টমারদের জন্য বিভিন্ন বীমা পরিকল্পনা রাখছে যাতে তারা সবচেয়ে ব্যয়বহুল অপশনটাই বেছে নেয়, এবং মুনাফা শেয়ার বাজারে বিনিয়োগ করছে। কিন্তু সে কখনো উপলব্ধি করেনি তার সফলতার পেছনে আছে আধুনিক গাড়ির উন্নয়ন, মহাসড়ক ব্যবস্থা কিংবা ক্রেডিট কার্ড সিস্টেমের সুবিধা। সে ভাবত সবই তার নিজের কৃতিত্ব। সফল মানুষের দর্শন। আমি জীবনে অনেক সফল মানুষকে দেখেছি। কেউ কেরোসিন বাতি তৈরি করে ধনী হয়েছে, কেউ কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর কোর্স দিয়ে। কিন্তু যাদের আমি বেশি শ্রদ্ধা করেছি তারা হলো সেই মানুষগুলো যারা নিজেদের অবস্থানকে বিশ্বের বৃহত্তর চিত্রের সঙ্গে মিলিয়ে দেখেছে। তাদের শান্তি বেশি ছিল। অ্যান্ড্রু কার্নেগি একবার লিখেছিলেন, নিজেকে এত গুরুতরভাবে নিও না, নয়তো অন্যরা তোমাকে তুচ্ছ করবে। আমার জীবনে যখন অহংকার বেড়ে গিয়েছিল, যেমন 2টো রোলস রয়েস ছাড়া আমি সুখী হতে পারতাম না, তখন মূল সমস্যা গাড়িতে নয়, আমার মনোভাবেই ছিল। আমি নিজেকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিলাম। আমি দেখেছি একসময় কিছুই গুরুত্বপূর্ণ নয়। জীবনের শত্রুরা। এক রাতে আমি এক অদৃশ্য কণ্ঠ শুনি। সে আমাকে বলেছিল, তুমি জীবনের জঙ্গল পার হয়েছ, এখন তুমি অন্যদের পথ দেখাবে। মানুষকে তাদের শত্রুদের চিহ্নিত করতে শেখাও। সে শত্রুদের নাম বলেছিল: ভয়, লোভ, অসহিষ্ণুতা, অহংকার, কামনা, রাগ, ঘৃণা, হিংসা, অধৈর্য, নিষ্ঠুরতা,
নির্মমতা, অবিচার, অপবাদ, গুজব, অবিশ্বস্ততা, অসততা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধপরায়ণতা, উদ্বেগ, ঈর্ষা, ভ্রান্ত রোগভূতি, দ্বিধা, প্রতারণা, মিথ্যা, ভণ্ডামি, অহমিকা বা আতিশয়তা। যে মানুষ এই ২৬টি শত্রুকে জয় করতে পারবে সে জীবনের জঙ্গল পার হতে পারবে এবং সত্যিকারের শান্তি ও সফলতা পাবে। প্রার্থনার নীতি। মাস্টার আমাকে শিখিয়েছিলেন, প্রকৃত প্রার্থনা হতে হবে গঠনমূলক কোনো উদ্দেশ্য নিয়ে। নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরেই প্রার্থনা করা উচিত। প্রার্থনা মানে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং অদৃশ্য সাহায্যের সাথে সহযোগিতা করা। নিজের উন্নতির মধ্যে দিয়েই মানবতার উপকার হয়। প্রকৃত শিক্ষা। প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন তুমি নিজের মতো করে বাঁচো, লেখো, কাজ করো, অন্যের খুশি করার জন্য নয়। অ্যালবার্ট হাবার্ড এরকম জীবনযাপন করেছিলেন। তিনি বলেছিলেন, অন্যের খুশি করার জন্য লিখলে কিছু হয় না, নিজের মতো করে লিখলে শান্তি পাওয়া যায়। উপসংহার। প্রকৃত সত্য হল, শেষ পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়। তুমি যতই ভয়, উদ্বেগ, হিংসা বা লোভে জীবন কাটাও না কেন, শেষমেশ তার কোনো মূল্য নেই। বরং সাহস, আত্মবিশ্বাস, ভালোবাসা আর শান্ত মন নিয়ে বেঁচে থাকাই প্রকৃত সফলতা। স্যার, আপনি বারবার বললেন শেষ পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এর মানে কি জীবন অর্থহীন? না এটার মানে হল আমরা যে ভয়, রাগ, লোভ বা অহংকার নিয়ে জীবন কাটাই, সেগুলোর শেষ পর্যন্ত কোনো স্থায়ী মূল্য নেই। জীবনের প্রকৃত অর্থ আসে শান্তি, ভালোবাসা, সাহস এবং নিজের মতো করে বাঁচা থেকে। তাহলে বোঝো, জীবন অর্থহীন নয়, বরং আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে অতি গুরুত্ব দিই। তাহলে যদি কিছুই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ না হয়, তবে আমরা এত চেষ্টা করব কেন? কারণ চেষ্টা করা, উন্নতি করা, ভালোবাসা দেওয়া, এই যাত্রাটাই আসল। ধরে নাও, তুমি পাহাড়ে উঠছ। পাহাড়ের চূড়া হয়তো সাময়িক আনন্দ দেবে, কিন্তু ওঠার পথের প্রতিটি ধাপ তোমাকে শক্তিশালী করবে। সুতরাং লক্ষ্য নয়, বরং যাত্রাই আসল শিক্ষা। স্যার, ২৬টি শত্রুর কথা বললেন, আমরা কি সত্যি এগুলো সব জয় করতে পারি? সম্পূর্ণভাবে হয়তো না, আমরা মানুষ, ভুল করবই। কিন্তু সচেতন হলে ধীরে ধীরে একে একে শত্রুগুলোকে দুর্বল করা সম্ভব। মনে রেখো, একটি শত্রু জয় করাও বড় বিজয়। যেমন ভয়কে জয় করলে আত্মবিশ্বাস জন্মাবে, রাগ নিয়ন্ত্রণ করলে শান্তি আসবে। স্যার, তরুণ ব্যবসায়ীর গল্পটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সে ভেবেছিল তার সব সাফল্য শুধু তার নিজের কারণে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে মডার্ন রাস্তা, গাড়ির প্রযুক্তি, ব্যাংকিং সিস্টেম এসব ছাড়া সে কিছুই করতে পারত না। শিক্ষা হল, কখনোই মনে করো না সব কৃতিত্ব শুধু তোমার। প্রতিটি সাফল্যের পেছনে সমাজ, সভ্যতা আর অসংখ্য মানুষের অবদান আছে। স্যার, প্রার্থনা নিয়ে আপনি বললেন শুধু চেষ্টা করার পরেই প্রার্থনা করতে হবে, কেন? কারণ প্রার্থনা অলসতার অজুহাত নয়। তুমি যদি নিজে পরিশ্রম না করো, শুধু প্রার্থনা করো, তাহলে সেটা স্বার্থপরতা। কিন্তু তুমি সর্বোচ্চ চেষ্টা করার পর প্রার্থনা করলে, তখন সেটা হয় সহযোগিতা, তোমার চেষ্টা আর অদৃশ্য শক্তির মিলন। স্যার, নিজেকে এত গুরুত্বভাবে নিও না, কথাটা মানে কি? এর মানে হল, অহংকার বা আত্মগুরুত্বে ভুগলে তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়বে। যেমন আমি ভেবেছিলাম 2টি রোলস রয়েস ছাড়া সুখী হতে পারব না। আসলে সমস্যা ছিল আমার মনোভাবে, গাড়িতে নয়। সত্যিকারের সুখ আসে সহজভাবে বাঁচা থেকে, নিজের অহংকার কমানো থেকে। স্যার, শেষ প্রশ্ন, এই অধ্যায়ের শিক্ষাটা আমরা জীবনে কিভাবে প্রয়োগ করব? খুব সহজ 3টে ধাপ মনে রাখো। শত্রু চিহ্নিত করো। ভয়, রাগ, লোভ ইত্যাদি কোথায় তোমাকে দুর্বল করছে তা খুঁজে বের করো।
সাহসী পদক্ষেপ নাও, ছোট ছোট জয়ে অভ্যাস করো। একবারে সব বদলাতে হবে না। নিজের মতো করে বাঁচো, অন্যকে খুশি করার জন্য নয়, নিজের শান্তি আর ভালোবাসার জন্য বাঁচো। তাহলেই তুমি বুঝবে যে শেষ পর্যন্ত সত্যি কিছুই গুরুত্বপূর্ণ নয়, শুধু শান্তি, ভালোবাসা আর সত্যিকারের জীবন। বিশ্বাসের জাদুকরী শক্তি। বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে সর্বোচ্চ রহস্য। বিশ্বাস হল সেই চাবি যা আমাদের মস্তিষ্কের শক্তিকে কাজে লাগিয়ে ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করে। লক্ষ্য অর্জন এমনভাবে সম্ভব যা যেন অলৌকিক মনে হয়, কিন্তু আসলে আমরা শুধুই সেই প্রাকৃতিক শক্তি ব্যবহার করছি যা সবার জন্য খোলা। এমনকি আমাদের শরীরের পরিবর্তনও গভীর বিশ্বাসের মাধ্যমে সম্ভব। অর্থ বা সম্পদ অর্জনের মূল কাজই প্রায়ই স্বসঙ্গী প্রেরণার মধ্যে লুকিয়ে থাকে। আপনি যা চান তার প্রতি মনোযোগ দিন এবং দেখবেন সেই পথে আপনাকে চিহ্ন দেখানো শুরু করবে। মানুষের বিকাশের শক্তি এখন মানুষের নিয়ন্ত্রণে এসেছে, আর আপনি নিজেই আপনার বিবর্তন নিয়ন্ত্রণ করতে পারেন একজন উন্নত এবং সফল মানুষ হিসেবে। মানুষ যা বিশ্বাস করতে পারে তা মানুষ অর্জন করতে পারে। একটু ধীরে আবার পড়ুন। মানুষ যা বিশ্বাস করতে পারে তা মানুষ অর্জন করতে পারে। যদি বইয়ের শুরুতেই কথা বলা হতো হয়তো বুঝতে খুব কঠিন হতো, কিন্তু এখন আপনি দেখেছেন সফলতা ও ব্যর্থতা, সুখ ও অসুস্থ, মনের অশান্তি ও শান্তি সবই মানুষ নিজে সৃষ্ট করে। এখন যখন পড়ছেন মানুষ যা বিশ্বাস করতে পারে তা মানুষ অর্জন করতে পারে, আপনি বুঝতে পারছেন যে সফলতার ধারণা প্রকৃত অর্জনে রূপান্তরিত হয়। এটি আমাদের মহান মানবাধিকার। বিশ্বাস করুন আপনি বড় ধন পাবেন এবং আপনি তা পাবেন। বিশ্বাস করুন আপনি স্বাস্থ্যবান হবেন এবং আপনি তা পাবেন। বিশ্বাস করুন আপনি মানসিক শান্তিতে থাকবেন এবং আপনি তা পাবেন, সাথে সব আশ্চর্যকর্ম যা আসে। মানুষ যা বিশ্বাস করতে পারে তা মানুষ অর্জন করতে পারে। এটি প্রাচীন রহস্য, বর্তমান দিনে সফল হওয়ার নিয়ম। এটি মানুষকে সীমারেখার বাইরে নিয়ে যায়। এটি যুগের গোপন রহস্য। বিশ্বাস মানে কি? ইচ্ছা করলেই হবে না, একটি প্রবাদ বলে। এটা সত্য, এবং মনে রাখে যে ইচ্ছা বিশ্বাস নয়। ইচ্ছা আসে মস্তিষ্কের পৃষ্ঠে। আপনি বলতে পারেন আমি চাই, কিন্তু ইচ্ছা নানা প্রাকৃতিক শক্তির দ্বারা সীমিত। একটি বিশ্বাস তৈরি হয় মনের গভীরে। বিশ্বাস আপনার অংশ হয়ে যায়। এই জন্য একটি গভীর বিশ্বাস এমন শারীরিক পরিবর্তন ঘটাতে পারে যা চিকিৎসা বিজ্ঞানের বাইরে। বিশ্বাস থেকে উদ্ভূত শক্তি অন্য মানুষের মনের মধ্যেও পৌঁছায়। এটি পার্সোনালিটি ও অনেক কাজের জন্য দায়ী। বিশ্বাসী ধর্ম গড়ে, জাতি সমর্থন করে, আর সব মহান অর্জনের পেছনে থাকে। আবারও বলি, বিশ্বাস আপনার অংশ, তাই আপনি যা বিশ্বাস করেন তা অর্জন করতে পারেন। চতন ও অবচতন মন। চতন মন আমাদের পরিচিত চিন্তা দেয়, যেমন আপনি জুতো পরেন বা রেডিও চালান, চতন মন সেই চিন্তা জানায়। কিন্তু ধরুন কোনো কারণ আছে যা রেডিও চালাতে বাধা দেয়, যেমন সরকার এটি শোনার জন্য নিষেধ করেছে। আপনি কি চালাবেন? এটি নির্ভর করে অবচতন মনের উপর। চতন মন ভয় বা সাহসের জায়গা নয়, গভীরে থাকে অবচতন মন। অবচতন মন চতনকে নির্দেশ দেয়, যেমন করোনা, জেলে পড়বে, অথবা আমি যা চাই তা শুনব কোনো অবস্থাতেই। ধরুন আপনি বলেন রাত 9টায় রেডিও চালাবো কোনো পরিস্থিতিতেই। এটি ইচ্ছা, বিশ্বাস নয়। তখন অবচতন মন ভয় ধরে রেখেছে, যা নির্দেশ দেয় চালাবেন না। এতে কোনো অসততা নেই, এটি দেখায় যে অবচতন মন আপনার লুকানো বস। অটো সাজেশনের 6টি ধাপ। 1. শান্ত জায়গা খুঁজুন, যেখানে একা থাকবেন। অনেকেই ঘুমানোর আগে বিছানায় চোখ বন্ধ করে লক্ষ্য মনে মনে বলেন। 2. লক্ষ্য লিখে রাখুন, ঠিকভাবে লিখুন এবং মনে রাখুন। উদাহরণ, আমি বিশ্বাস করি আমি এই অর্থ পেয়েছি, আমি তা হাতে অনুভব করছি, এটি আমার সেবার বিনিময়ে এসেছে। একটি পরিকল্পনা আছে যা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রদান করবে। 3. লিখিত লক্ষ্য সকালে ও রাতে পড়ুন, দেখুন আপনি সেবা দিচ্ছেন বা পেমেন্ট নিচ্ছেন। অনুভূতি সহ পড়ুন, কারণ অবচতন মন যুক্তি নয়, অনুভূতি বোঝে। 4. মাস্টার মাইন্ড নীতি ব্যবহার করুন। উপযুক্ত মানুষদের সঙ্গে কথা বলুন, যারা সাহায্য করতে পারে বা যাদের আপনি সাহায্য করতে পারেন। 5. পরিকল্পনা তৈরি হলে তা বাস্তবায়ন করুন। অবচতন মন যেন বীজের মতো লক্ষ্যকে বড় হতে সাহায্য করে।
অলস বসে থাকবেন না, যোগাযোগ, গবেষণা ও শেখা চালিয়ে যান। 6. পরিকল্পনা লিখিত রাখুন, সকালে ও রাতে পড়ুন। পরিবেশ পরিবর্তন হলে সমন্বয় করুন, অবচেতন মন বিকল্প বিশ্লেষণ করবে। বিশ্বাস হল অটো সাজেশনের চাবি। বিশ্বাস চিন্তার সঙ্গে মিলে গেলে অবচেতন মনের শক্তি সর্বাধিক কাজে লাগে। এটি আপনার চরিত্র ও ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। মানব মন ও শরীরের নতুন দৃষ্টিভঙ্গি। সর্বোচ্চ রহস্য হল মানুষ যা বিশ্বাস করতে পারে তা অর্জনযোগ্য। অন্য কোনো জীব এই ক্ষমতা পেতে পারে না। আমরা আমাদের মস্তিষ্ককে বুঝি, পরীক্ষা করি, শক্তি বাড়াই, যা প্রায় কল্পনার বাইরে। মানবদেহ বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। প্রত্যেক কোষের আলাদা ক্ষমতা আছে। কিছু সাধারণ, কিছু বিশেষ, কিছু পেশী ও স্নায়ু নিয়ন্ত্রণ করে, কিছু রক্ষা করে, কিছু নিরাময় করে। এগুলি সব মিলিয়ে মানুষ জন্মায়। দুঃখের বিষয় হল আমাদের শিক্ষা মানুষকে তার চিন্তার শক্তি সম্পর্কে সচেতন করে না। আমরা অনেক কিছু শিখি, কিন্তু মন শান্তি ও শক্তি অর্জনের জন্য খুব কম শেখানো হয়। মনের শান্তি ও শক্তি। আপনার অর্জন আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। যদি বিশ্বাস গভীর হয়, জীবন ও অর্জন নির্ধারিত হয়। মনের শান্তি হল মুক্ত মন। মুক্ত মনের শক্তি সীমাহীন। বড় বিশ্বাস তৈরি করুন শান্ত মনের উপর ভিত্তি করে, আর তা সম্ভবপর হবে। কারোর কথা বিশ্বাস করবেন না যে কিছু সম্ভব নয়। যিনি অসম্ভব বলছেন, তিনি কি অর্জন করেছেন যা তাকে এই কথা বলার যোগ্য করে? সার সংক্ষেপ: মানুষ যা বিশ্বাস করতে পারে তা অর্জনযোগ্য। এটি সর্বোচ্চ গোপন শক্তি। বড় পদক্ষেপের ধারণা তৈরি করুন, গভীর বিশ্বাস স্থাপন করুন, এটাই বাস্তবতার ভিত্তি। অবচেতন মন হল আপনার লুকানো বস। চেতন মন কাজ করে, কিন্তু প্যাটার্ন নির্দেশ করে অবচেতন মন। ভয় বা বিশ্বাসের অভাবে অবচেতন মন বাধা দিতে পারে, কিন্তু আপনি চাইলে জীবন পুরো বদলে দিতে পারেন। অবচেতন মনের ক্ষমতার সীমা নেই। অবচেতন মন ব্যবহার করে আমরা অদৃশ্য শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। চিন্তা ঘুমন্ত মনের কাছে পৌঁছায়। এটি দেখায় স্বাস্থ্য ও শক্তির পরিবর্তনের অলৌকিক ফল। সফলতার মূল সূত্র: 1. লক্ষ্য স্পষ্ট করুন। 2. গভীর বিশ্বাস স্থাপন করুন। 3. প্রতিদিন অটো সাজেশন ব্যবহার করুন। 4. বিশ্বাসের সঙ্গে মিলিত কাজ করুন। এই 4টি ধাপ মিললে কাঙ্ক্ষিত জীবন নিশ্চিতভাবে অর্জনযোগ্য। ভয় ও নেতিবাচক চিন্তা দূর করুন। এগুলি অবচেতন মনকে বিভ্রান্ত করতে পারে। বিশ্বাস সব সময় এগুলিকে অতিক্রম করে। বিশ্বাস মানুষের সীমা অতিক্রম করে। আপনি যা কখনো সম্ভব মনে করেননি, তা অর্জন সম্ভব। মানব ইতিহাসের মহান ব্যক্তিরা সবাই এই শক্তি ব্যবহার করেছেন। চূড়ান্ত বার্তা: আপনার বিশ্বাস আপনার অংশ। আপনার মস্তিষ্ক যা বিশ্বাস করতে পারে তা অর্জনযোগ্য। বিশ্বাস, অটো সাজেশন ও অবচেতন মনের নিয়ন্ত্রণ আপনাকে সফল, শান্তিপূর্ণ, স্বাস্থ্যবান ও ধনী জীবন দেবে। সফলতা ও সুখ আপনার হাতে। যা বিশ্বাস করবেন তা বাস্তব হবে। প্রতিদিন মনে করান, আমি যা চাই আমি তাই পেতে পারি। আমি বিশ্বাস করি এবং আমি তা অর্জন করছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ বইটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি এই যাত্রা আপনাদের জীবনে নতুন দৃষ্টি এবং প্রেরণা যোগ করেছে। নেপোলিয়ন হিলের এই বই থেকে আমরা শিখতে পারি কিভাবে বিশ্বাস, চেষ্টা এবং পরিকল্পনা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। তবে আমরা একজন মুসলিম হিসেবে জানি, আমাদের সব সফলতা মহান সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা চেষ্টা করতে পারি, সংগ্রাম করতে পারি, কিন্তু ফলাফল আল্লাহই দেন। সুতরাং নিজের তাকদীরের উপর বিশ্বাস রাখুন। ভয়, হতাশা বা দুঃখকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যান। প্রতিদিন এক ছোট ধাপ এগোনোই বড় পরিবর্তনের শুরু। মহান আল্লাহ আমাদের জীবনের বোঝা বহন করার শক্তি দান করুন, আমাদের চেষ্টা ও প্রয়াসকে বরকতময় করুন। আমিন। আমাদের অডিও বুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোথাও কোনো ইমপ্রুভ করার প্রয়োজন হলে সেটাও বলবেন, যেন আপনাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারি। ধন্যবাদ।